What are the factors that modifies drug response, and in special scenario like pediatric population, geriatric population? অ্যান্ড তোদের এক্সামে একটা কোশ্চেনও আসে, তোদের আগের ইন্টারনাল অ্যাসেসমেন্টে যদি কোশ্চেনগুলো দেখিস লাস্ট 3-4 ইয়ার্সে, মানে এখানে যতগুলো হয়েছে তাদের মধ্যে কিছু কোশ্চেন পাবি, সেগুলো হচ্ছে যে ওয়াই পেডিয়াট্রিক পপুলেশন, বা কেন একটা বাচ্চাকে বড়দের মিনিয়েচার ভার্সন হিসেবে ধরা হয় না, হ্যাঁ, ওয়াই ইট ইজ নট অ্যাজিউম শি ইজ অ্যান স্মল ভার্সন অফ এ অ্যাডাল্ট পার্সন, ঠিক আছে, সেটাকে কেন ধরা হয় না। আর সেই জন্য ড্রাগ রেসপন্স কিভাবে ভ্যারি করে, অল ড্রাগস আর নট ইন্ডিকেটেড ফর দেম, ডোজেজ ভ্যারিয়েশন আর দেয়ার, ঠিক আছে। ওটা কি বই, কেডি ত্রিপাঠী, কেডি ত্রিপাঠী ভালো আছে, খোল 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 খোল। হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরস মডিফাইং ড্রাগ অ্যাকশন, ওখানে পেডিয়াট্রিক পপুলেশনটা রয়েছে নিজে পেডিয়াট্রিক। এবার পেডিয়াট্রিক পপুলেশন হোয়াই দে আর ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, তারা অ্যাডাল্টদের থেকে কেন ভালো, কেন আলাদা, কেন তাদের ড্রাগ ডিফারেন্ট ইয়েতে দিতে হবে, ডিফারেন্ট ডোজ হতে পারে, কেন কোনো ড্রাগ দ্যাট শুড নট বি গিভেন টু দিস পপুলেশন অর পেডিয়াট্রিক পপুলেশনে কেন আমি কোনো ড্রাগ দেব না, হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন বলতে পারিস তাদের ক্ষেত্রে, কেন সেগুলোকে কন্ট্রাইন্ডিকেশন, হোয়াই দে আর কন্ট্রাইন্ডিকেটেড, or there is some warning, there is some precaution for the usage of these drugs. Actually children, যে বাচ্চারা যারা পেডিয়াট্রিক এজ গ্রুপ, দে আর দ্য গ্রোয়িং পপুলেশন, গ্রোয়িং পপুলেশন ইন দিস মিন তারা আস্তে আস্তে এজের সাথে সাথে ডেভেলপ করবে, তাদের সবকিছু অর্গান থেকে আরম্ভ করে এভরিথিং ইজ অন দ্য ডেভেলপিং প্রসেস, দে আর দ্যাট আর নট অলরেডি ডেভেলপড, তাদের কিডনি যদি দেখা যায় দে আর ডেভেলপিং আন্ডার দ্য এজ অফ 1 ইয়ার্স, এরকম হয় যে তাদের জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অ্যান্ড টিবিউলার রিঅ্যাবজর্পশন যে ক্যাপাসিটি, দ্যাট ইজ নট ফুললি ডেভেলপড, তাহলে কি হবে, যে ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি অ্যাবজর্পশন, তোকে ফার্মাকোকাইনেটিক্সে পড়েছিস যে মোস্ট অফ দ্য ড্রাগস আর এলিমিনেটেড ভায়া কিডনি, তাহলে যে ড্রাগগুলো কিডনি দিয়ে এলিমিনেটেড হওয়ার কথা ছিল সেগুলো খুব ভালো করে এলিমিনেটেড হবে না, তাহলে দে ক্যান প্রডিউস সাম লেভেল অফ টক্সিসিটি, মানে অ্যাকুমুলেশন, প্রথমে হচ্ছে থেরাপিউটিক লেভেলে যা থাকে তার থেকে বেশি জায়গায় পৌঁছাবে, অ্যান্ড দে আর প্রডিউসিং সাম শর্ট অফ টক্সিসিটি, তাহলে দেয়ার ইজ এ চান্সেস অফ টক্সিসিটি, তাহলে সেটা একটা ব্যাপার থাকে। নেক্সট হচ্ছে হেপাটিক ফাংশন, হেপাটিক ফাংশনে কি প্রবলেম হয়, হেপাটিক যে এনজাইমস, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমস অ্যান্ড নন মাইক্রোজোমাল এনজাইমস আর রেসপন্সিবল ফর most of the drug metabolism, but a large part of drug is metabolized in the liver via these enzymes. This function is not fully developed, তাহলে সেখানেও কিছু প্রবলেম থাকতে পারে, ড্রাগ মেটাবোলাইজিং যদি এনজাইমে প্রবলেম থাকে বা ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম যদি শর্টেজ থাকে, তাহলে দে আর নট completely metabolized to less active, inactive or more active মেটাবোলাইটে কনভার্ট হবে না, তাহলে এখানে একটা চান্সেস থাকে, সেখানেও একটা ড্রাগ এফেক্ট অল্টারেশনের একটা চান্স থাকে, যেমন ক্লোরামফেনিক্যাল এক্সাম্পলেই আছে, দেখবি ক্লোরামফেনিক্যাল শুড নট বি, এবং পরে যখন অ্যান্টিবায়োটিক্স পড়বি ক্লোরামফেনিক্যাল শুড নট বি গিভেন ইন, শুড নট কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন, কেন, এখানে ড্রাগ মেটাবোলাইজিং এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, ক্লোরামফেনিক্যাল ইজ নট মেটাবোলাইজড অ্যান্ড দে আর প্রডিউসিং এ গ্রে বেবি সিনড্রোম, গ্রে বেবি সিনড্রোম একটা সিনড্রোম যেখানে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, হার্টের প্রবলেম থাকে, এরকম একটা, দ্যাট ইজ ইনডিউসড বাই দ্য ক্লোরামফেনিক্যাল ইনডিউসড গ্রে বেবি সিনড্রোম, তাহলে সেটা এখানে দেওয়া যাবে না। ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ ডেফিসিয়েন্ট, ব্লাড ব্রেন ব্যারিয়ার ডেফিসিয়েন্ট থাকলে অনেকগুলো ড্রাগ যেগুলো সিএনএস এ যাওয়ার দরকার নেই সেগুলো সিএনএস এ যাবে, তাহলে দে আর প্রডিউসিং সাম সর্ট অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হবে যেটা বড়দের ক্ষেত্রে হবে না। আর কি হয়, একটা গেল হেপাটিক গেল, একটা গেল রেনাল, হেপাটিক কমপ্লিট ডেভেলপমেন্ট হয় না, রেনাল কমপ্লিট ডেভেলপমেন্ট হয় না, রেনাল ডেভেলপমেন্ট হয় না, তার সাথে ব্লাড ব্রেন ব্যারিয়ার ডেফিসিয়েন্ট থাকলো। আর কি হয়, বাচ্চাদের স্কিন যেটা থাকে, ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন স্কিন ইজ ভেরি থিন অ্যান্ড মোর পারমিয়েবল,
তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে জন্য কোনো একটা টপিক্যাল প্রিপারেশন, কোনো সেটা ক্রিম হতে পারে, অয়েন্টমেন্ট হতে পারে, জেল হতে পারে, লোশন হতে পারে, এনি সর্ট অফ লোশন, তারা যতটা লেস অ্যাবজর্পশন হবে, প্রথমত টপিক্যাল ইউজের জন্য যদি হয় সেখান থেকে সিস্টেমিক অ্যাবজর্পশন একটা রেটে হয়, টু সাম এক্সটেন্ট হয়, দ্যাট রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন অ্যান্ড প্রডিউসেস সাম সর্ট অফ অ্যাক্টিভিটি। ইন কেস অফ অ্যাডাল্টস দ্যাট দ্য স্কিন ইজ থিন নয়, বাচ্চাদের মতো অতটা থিন নয়, স্কিন ইজ থিক অ্যান্ড দ্যাট ইজ লেস পারমিয়েবল। বাচ্চাদের ক্ষেত্রে সেই অ্যাবজর্পশনটাকে অনেক ফাস্ট হবে অ্যান্ড দে আর মানে তাদের যেটা বড়দের ক্ষেত্রে আমরা যেটা এক্সপেক্ট করি, দ্যাট রিচেস দ্য ড্রাগ, পার্টিকুলার ড্রাগ, ইন কেস অফ টপিক্যাল অ্যাপ্লিকেশন ড্রাগ রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন একটা অ্যামাউন্টে যদি পৌঁছে, বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরো ফাস্ট হবে, আরো হাই হতে হওয়ার চান্সেস থাকবে। তাহলে সেখানে আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে অয়েন্টমেন্ট হোক, ক্রিম হোক, লোশন হোক, জেল, দ্যাট শুড বি এ ডিফারেন্ট প্রিপারেশন। হ্যাঁ, তার কনসেন্ট্রেশন বল সেটা আলাদা হতে পারে, তার স্ট্রেংথ আলাদা হবে, প্রেডিক্টেবলি লেসার। ঠিক আছে, তাহলে সেটা একটা ব্যাপার থাকে। আর কি থাকে, বাচ্চাদের ক্ষেত্রে যদি রেকটাল ড্রাগ অ্যাপ্লিকেশন করা হয়, দ্যাট ইজ মোর প্রেডিক্টেবল, বাট ইন কেস অফ অ্যাডাল্ট, যেখানে এক্সটার্নাল হেমারয়েড ভেন অ্যান্ড ইন্টারনাল হেমারয়েড ভেন দিয়ে ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে অ্যান্ড এক্সটার্নাল হেমারয়েড ভেন বাইপাসেস দ্য লিভার, বাইপাস করতে পারে, তাহলে সেখানে একটা ব্যাপার থাকছে, সেই বাইপাস দিয়ে লিভার করে দেখেন ফাস্ট মেটাবলিজম অনেকটা বাইপাস হয়ে যাবে, দে আর প্রডিউসিং, দেয়ার বায়ো অ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ মে বি হায়ার। ঠিক আছে, কিন্তু বড়দের ক্ষেত্রে যেটা প্রবলেম, ইন কেস অফ অ্যাডাল্ট পপুলেশন, when a drug is applied rectally or parrectally, তাহলে সেখানে কিন্তু অ্যাবজর্পশন প্রোফাইল অনেকটা ইরাটিক হতে পারে। ইন্ট্রা ইন্ডিভিজুয়াল মানে সেম ইন্ডিভিজুয়ালেরই ভ্যারিয়েশন আসতে পারে, ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন মানে দুটো আলাদা লোক, তাদের ক্ষেত্রে দুটো কমপ্লিট ডিফারেন্ট অ্যাবজর্পশন প্রোফাইল দেখা যেতে পারে। তাদের ক্ষেত্রে সেম ড্রাগ, সেম ডোজেজ ফর্ম, সেম স্ট্রেংথ, বাট রেকটাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ড্রাগ লেভেল প্লাজমাতে রিচ করছে দুটো আলাদা, তাই ইরাটিক হতে পারে, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি, আনপ্রেডিক্টেবলি বেশি। ঠিক আছে, প্রেডিক্ট করা যাচ্ছে না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা প্রেডিক্টেবল রেসপন্স হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে প্রেডিক্টেবল রেসপন্স হয় বলেই সেটা কি করা হয়, সেটা যেমন ডায়াজেপাম, দ্যাট ইজ ইউজড ফর কনভালশন, ফেব্রাইল সিজারে অনেক সময় ইউজ করা হয়, ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন পার রেক্টালি ইউজ করা হয় ডায়াজেপাম। তাহলে এইটা একটা, দিস আর মানে এই যে এই সমস্ত ফ্যাক্টরগুলো মডিফাই মানে রেসপন্সিবল থাকে বলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সবসময় মিনিয়েচার অ্যাডাল্ট, তাদেরকে অ্যাডাল্টদের মিনি ভার্সন দিয়ে ওয়েট কম সেই অনুযায়ী ড্রাগ ডোজ দিয়ে যাও তাহলেই হয়ে যাবে, তা নয়। এই সমস্ত ফ্যাক্টরগুলো, আর এটা যেতে হয় বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইজ লেসার, যে আমাদের নর্মাল একটা নর্মাল হিউম্যান ইন্ডিভিজুয়াল, নর্মাল ইন্ডিভিজুয়ালের কীরকম পিএইচ থাকে, স্টমাকে পিএইচ কীরকম থাকে, হ্যাঁ 6 না 3 4 মোটামুটি অ্যাপ্রক্স 4 এর আশেপাশে থাকে, দ্যাট ইজ হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অতটা অ্যাসিডিক হয় না। তাহলে ড্রাগ দ্যাট আর অ্যাবজর্বড ইন দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তাহলে সেগুলো যেগুলো হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্টে ড্রাগ অ্যাবজর্পশনের জন্য কি দরকার, পোলার ফর্ম দরকার না নন পোলার ফর্ম দরকার, which favors the drug absorption in the polar form or in the non-polar form? To cross the biological barrier, what is required? Polar form or non-polar form? Non-polar form. তাহলে যে সমস্ত ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে নন পোলার ফর্মে থাকবে তাদের অ্যাবজর্পশন ভালো হবে, ভালো হওয়া উচিত। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে যেখানে অ্যাসিডিক পিএইচটাই এরকম অ্যাডাল্ট পপুলেশনের মতো নয়, তাহলে তাদের ক্ষেত্রে ড্রাগ অ্যাবজর্পশন প্রোফাইলটা অ্যাডাল্ট পপুলেশনের মতো হবে না, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কাইনেটিক্স হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। এবার কিছু কিছু ড্রাগ থাকে যেমন সলিড ডোজেজ ফর্ম বাচ্চাদের ক্ষেত্রে, দ্যাট শুড নট বি অ্যাপ্লিকেবল টু অল পেডিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশন, তারা নাই খেতে পারে, সোয়ালো করতে পারে না, হতে পারে প্রবলেম। মিটার ডোজ ইনহেলার আগেও বলেছি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করাটা ডিফিকাল্ট, সেম প্রবলেম। মিটার ডোজ কোনো একটা পেশেন্টের হয়তো অ্যাজমা আছে, পেডিয়াট্রিক এজ গ্রুপে কী হবে, অ্যাজমা থাকতে পারে অ্যাজমা, তাদের যদি আমি মিটার ডোজ ইনহেলার প্রেসক্রাইব করি তাহলে কিন্তু সেখানে ড্রাগ অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া হয়েছে, ডিভাইস অ্যাপ্রোপ্রিয়েট, বাট ডিভাইস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট এজ গ্রুপ অফ পপুলেশন।
ড্রাগটা পার্টিকুলার সেই পপুলেশনের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়, তখন সেটাকে মিনিমাইজ করার জন্য অনেক সময় স্পেসার ইউজ করা হয় টু টু মিনিমাইজ দ্য বলতে পারিস ড্রাগ লস অর টু মিনিমাইজ দ্য রিসোর্সের অপচয়, যদি বলিস রিসোর্সের অপচয় কমানোর জন্য তুই স্পেসার ইউজ করতে পারিস। ঠিক আছে, কিছু কিছু ড্রাগ যে আফটার দ্য এজ অফ 1 ইয়ার্স তখন আবার কিন্তু ডায়নামিক্স কিছুটা হলেও চেঞ্জ হয়। এজ অফ 1 ইয়ার্সে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জিএফআর অনেকটাই বাচ্চাদের ক্ষেত্রে জিএফআর অনেকটাই বেড়ে যাচ্ছে। জিএফআর যেই অনেকটা বেড়ে যাবে তখন কি হবে, রেনাল ড্রাগ এক্সক্রিশন রেটটা অনেকটাই বেড়ে যাবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের কোনো কোনো ড্রাগ থেরাপিউটিক এফিকেসির জন্য বা থেরাপিউটিক গোল রিচ করার জন্য কোনো একটা পার্টিকুলার ড্রাগ অ্যাডাল্ট ডোজিংয়ের থেকে যা দেওয়া হয়, অ্যাডাল্টের হচ্ছে মিলিগ্রাম পার কেজি বা ইন এ স্পেসিফিক অ্যামাউন্ট পার কেজি বডি ওয়েটে যেটা দেওয়া হয় তার থেকে হয়তো বাচ্চাদের ক্ষেত্রে হয়তো বেশি লাগছে, সেইভাবে যে পার কেজি বডি ওয়েট বেসিসে ড্রাগ রিকোয়ারমেন্ট মে বি হায়ার ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন আফটার দ্য এজ অফ 1 ইয়ার্স, তখন প্রোভাইডেড দ্যাট ড্রাগ ইজ এক্সক্রিটেড রেনালি ইন আনচেঞ্জ ফর্ম। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে কিন্তু এটা হয়। ঠিক আছে, তাদের হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের ক্ষেত্রে অনেকটা ইন্ডাকশন হয়, তাহলে সেখানে কোনো কোনো ড্রাগ দ্যাট আর মেটাবোলাইজড বাই দ্য হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমস, কিছু কিছু যেমন ফেনিটোইন, তারপরে ধর কার্বামাজেপিন, এই ড্রাগগুলো অনেক সময় দেখা যায় যে থিওফাইলিন, এই ড্রাগগুলো ইয়েতে কিন্তু অনেক বেশি বাচ্চাদের ক্ষেত্রে রেট অফ মেটাবলিজম ইজ হায়ার। তো সেখানেও কিন্তু when the drug should be applied in case of pediatric population, যখন অ্যাপ্লাই করা হবে তখন মিলিগ্রাম পার কেজি অর ওয়েট ইউনিট পার কেজি বেসিসে দেখা যাবে যে কিন্তু অ্যাডাল্টদের থেকে পেডিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশনে কিন্তু রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি হচ্ছে। কিছু কিছু ড্রাগ পার্টিকুলারলি শুড নট বি ইউজড ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন বিকজ দে আর গ্রোয়িং, যেমন সেটা হচ্ছে বোন মেটাফাইসিস, যদি ফিউশন আগেই হয়ে যায় তাহলে সেখানে প্রবলেম হবে, স্টান্টেড গ্রোথ হয়ে যাবে। অ্যান্ড ইট ইজ প্রডিউসড বাই কর্টিকোস্টেরয়েড, যদি বাচ্চাদের ক্ষেত্রে স্টেরয়েডসের এটা সাইড এফেক্টসের মধ্যেও পড়ে পাবি, শুড নট বি ইউজড ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন বিকজ প্রিম্যাচিওর ক্লোজার অফ দি এপিফাইসিস অ্যান্ড স্টান্টিং অফ দ্য গ্রোথ স্টান্টিং হতে পারে কর্টিকোস্টেরয়েডসের জন্য। সেরকম টেস্টোস্টেরনের ক্ষেত্রেও তাই, টেস্টোস্টেরন প্রমোট দ্য ক্লোজার অফ দি এপিফাইসিস, তাহলে সেখানেও স্টান্টেড গ্রোথ হতে পারে। tetracycline that should not be used in case of pregnancy as well as in the pediatric age group population. Pediatric age group population এ tetracycline ইউজ করলে কি হয়, that is deposited in teeth and bone। ঠিক আছে, tetracycline ডিপোজিট, tetracycline এর মধ্যে অনেকগুলো tetracycline is a group of antibiotic, tetracycline শুধু একটা অ্যান্টিবায়োটিক না, অনেকগুলো অ্যান্টিবায়োটিক আছে এর মধ্যে। Tetracycline group antibiotic should not be used in pediatric population because it is accumulated in the teeth and bone and they are producing some sort of deformity করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ডেফিসিয়েন্ট থাকে তাহলে কোনো একটা ড্রাগ দেখবি এরপরে যখন তোরা পড়বি যখন অ্যান্টিমেটিক ড্রাগ তখন দেখবি মেটোক্লোপ্রোমাইড শুড নট বি ইউজড ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন। মেটোক্লোপ্রোমাইড দ্যাট ইজ এ D2 রিসেপ্টর ব্লকার, মানে ডোপামিন D2 রিসেপ্টর ব্লকার। Dopamine D2 receptor blocker, it is used as an antiemetic drug, nausea vomiting এ ইউজ করা হয়। তাহলে মেটোক্লোপ্রোমাইড যেই ইউজ করা হবে তাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে কি বলবো একটা ডিস্টোনিক রিয়াকশন দেখা যায়। ঠিক আছে, ডিস্টোনিক রিয়াকশন, ডিস্টোনিয়া যেটা বলে, ডিস্টোনিয়া ক্যাটাটোনিয়া এরকম যেটা হাইপারটোনিসিটি, হ্যাঁ একটা পেইনফুল স্প্যাজম হতে পারে, বডিলি স্প্যাজম হয় বিকজ অফ D2 রিসেপ্টর ব্লকেড ইন দ্য CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে D2 রিসেপ্টর ব্লকেজের জন্য এই ডিস্টোনিক রিয়াকশন বাচ্চাদের পেইনফুল ডিস্টোনিক রিয়াকশন ক্যান বি সিন when it is metoclopramide, when there is some sort of drug that produces D2 blocking action in case of pediatric population, যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার ডেফিসিয়েন্ট, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হচ্ছে না বিকজ ইন কেস অফ অ্যাডাল্টস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ ডেভেলপড and metoclopramide cannot cross the blood brain barrier and they are not producing central D2 blockade, central D2 blockade যেহেতু হচ্ছে না সেই জন্য এই ডিস্টোনিক রিয়াকশনটা দেখা যাচ্ছে না এদের ক্ষেত্রে। তাহলে এই ব্যাপারগুলো থাকছে হচ্ছে পেডিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশনের ক্ষেত্রে, এই ব্যাপারগুলো আমাকে মাথায় রাখতে হবে। পেডিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশন দ্যাট ইজ এক্সট্রিমস অফ এজেস, একদম বাচ্চাদের ক্ষেত্রে সেরকম ফার্মাকোকাইনেটিক চেঞ্জ বা
থেরাপিউটিক রেসপন্সের চেঞ্জ, থেরাপিউটিক গোলের চেঞ্জ অনেকটা কিন্তু হয়ে যায় ইন কেস অফ এল্ডারলি পপুলেশন অলসো। থেরাপিউটিক সেখানে কিন্তু ড্রাগ ডোজ ভ্যারি করে অ্যাকর্ডিং টু এজ। কেন সেই ড্রাগ ডোজটা ভ্যারি করবে? এক হচ্ছে যে উইথ গ্রোয়িং এজ, যত বয়স বাড়বে একটা সার্টেন এজের পরে আফটার 55 আফটার 60, তাহলে কি হয় সেখানে রেনাল জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমতে থাকে। হেপাটিক মাইক্রোজোমাল ড্রাগ মেটাবলাইজিং এনজাইম ক্যাপাসিটি, এনজাইমের যে ক্যাপাসিটি ছিল ড্রাগ মেটাবলাইজ করার এনজাইমের যে ক্যাপাসিটি সেটা অনেকটা কমে যাবে। যেই কমে যাবে তাহলে কি হবে, যে জিএফআর কমে যায় তখন তাহলে কি রেনালি এক্সক্রিটেড ড্রাগ particularly, and they are some sort of nephrotoxic drug that should be lowered in case of geriatric population, যেগুলো হচ্ছে ইয়ে থাকবে যে সমস্ত ড্রাগ, তার মধ্যে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগ রয়েছে। তারপরে যখন তোরা টিউবারকুলোসিস পড়বি তখন সেখানে অ্যামাইনোগ্লাইকোসাইড ইউজ হয়, ইনজেক্টেবল অ্যামাইনোগ্লাইকোসাইড, দ্যাট ইজ স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিনের যদি হেলদি অ্যাডাল্ট পপুলেশন হয় তার ক্ষেত্রে ডোজ একরকম, তারপরে যেই এজ বেড়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ডোজটা কমিয়ে আনা হয়, ঠিক আছে। হেপাটিক মাইক্রোজোমাল, the drug that are metabolized by the hepatic microsomal enzyme or that have very very high fast pass metabolism and that is occurred in the liver, যেমন ধর প্রোপ্রানোলল থাকছে, লিডোকেইন থাকছে, এই সমস্ত অনেকগুলো ড্রাগ আছে that is metabolized in the liver and they are used orally, lidocaine না, that is used, propranolol ইউজ করা হয়, ওরালি ইউজ করা হয়। যখন ওরালি ইউজ করা হয় তখন এরা ফার্স্ট পাস মেটাবলিজম হয়, তারপরে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় and they are producing some sort of bioavailability and আমাদের থেরাপিউটিক রেসপন্স সেইভাবে মানে থেরাপিউটিক টার্গেট অনুযায়ী আমাদের সেইভাবে ডোজিং করা আছে। কিন্তু যদি দেখা যায় অ্যাডাল্ট মানে জেরিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে থেরাপিউটিক রেসপন্স, থেরাপিউটিক গোল আমার এটা, আমার ড্রাগ ডোজ এটা, অ্যান্ড দ্য পেশেন্ট এজ ইজ দ্যাট। এইটাকে আমাদের কিন্তু তিনটে ফ্যাক্টরকে একসাথে দেখতে হবে, নাহলে কিন্তু ড্রাগ বেশি হয়ে গেলে সেখানে কিন্তু অন্যান্য অ্যাডভার্স এফেক্টের চান্সেসটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। অ্যাডভার্স এফেক্ট বিকজ অফ ড্রাগ রিচেস সিস্টেমিক সার্কুলেশন is more amount, bioavailability is more because bioavailability বেশি বেড়ে যাচ্ছে কেন, because there is lesser amount of drug metabolized in the liver when it passes through the liver. First pass metabolism কমে যাচ্ছে, তার মানে bioavailability বাড়ছে, bioavailability বাড়লেই they are producing more response, they are producing more pharmacodynamic activity, আমাদের রেসপন্সটা এক্সাগারেটেড করে যাচ্ছে and that sometimes এটা টক্সিক রিঅ্যাকশনের দিকে যেতে পারে বা হাইপার অ্যাক্টিভিটি হতে পারে, ড্রাগ হাইপার অ্যাক্টিভিটি বলতে পারিস, এটা হতে পারে। আর কি হয়, অ্যাডাল্টদের যেহেতু হেপাটিক ফাংশন কমতে থাকে সেরকম অ্যাবজর্পশনে কি হয় যে আমাদের মানে গ্যাস্ট্রোপ্যারেসিস কিছুটা হয়, গ্যাস্ট্রোপ্যারেসিস বলাটা ঠিক নয়, আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটি ইন কেস অফ অ্যাডাল্ট পপুলেশনে অনেকটা কমে যায়। যে গ্যাস্ট্রিক মোটিলিটি কমবে গ্যাস্ট্রিক স্ট্যাসিস বাড়বে, গ্যাস্ট্রিক স্ট্যাসিস বাড়লে দ্যাট হ্যাম্পার্স দ্য ড্রাগ অ্যাবজর্পশন। যত স্ট্যাসিস হবে, গ্যাস্ট্রিক স্ট্যাসিস হবে, তত কিন্তু ড্রাগ অ্যাবজর্পশনের ইয়েটা কম হয়, ঠিক আছে। এক নম্বর গেল। যেহেতু হেপাটিক ফাংশন ইজ কম্প্রোমাইজড অর টু সাম এক্সটেন্ট রিডিউসড ইন কেস অফ জেরিয়াট্রিক পপুলেশন, তাহলে আমাদের হেপাটিক লিভার ইজ এ সাইট অফ প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিনস ইন আওয়ার বডি। প্রোটিন আমাদের বডিতে যে অ্যালবুমিন যেরকম তৈরি হয় সেরকম কিন্তু অ্যালবুমিন অনেকটা কমে যায়, অ্যান্ড অ্যালবুমিন ইজ স্পেসিফিক্যালি বাউন্ড টু ডিফারেন্ট অ্যাসিডিক ড্রাগস। অ্যাসিডিক ড্রাগের সাথে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন যেমন বেসিক ড্রাগের সাথে বাইন্ড করে, অ্যালবুমিন কিন্তু আমাদের অ্যাসিডিক ড্রাগের সাথে বাইন্ড করে অ্যালবুমিন। তাহলে যদি অ্যাসিডিক ড্রাগ, তাহলে অ্যালবুমিন যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে কোনো একটা ড্রাগ পার্টিকুলার অ্যামাউন্টে যেটা অ্যাডাল্ট হেলদি অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা যদি কোনো জেরিয়াট্রিক পপুলেশনে অ্যাপ্লাই করা হয় এবং তাদের যদি অ্যালবুমিন কনসেন্ট্রেশন কম থাকে তাহলে কি হবে, ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন অফ দ্যাট পার্টিকুলার ড্রাগ ইজ ইনক্রিজড, মানে সেটা যদি অ্যাসিডিক ড্রাগ হয় দ্যাট ইজ অ্যাপ্লিকেবল, দ্যাট ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন বাড়বে। ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন বাড়লে কি হবে, দে আর প্রডিউসিং মোর অ্যাক্টিভিটি, তাহলে সেখানে আমাদের কিন্তু ড্রাগ ডোজ সেইভাবে টেলর করতে হবে, যে দরকার হলে কমিয়ে আনতে হবে, ঠিক আছে। এক্সক্রিশনের ক্ষেত্রেও তাই, রেনাল জিএফআর যেহেতু কমে যাবে ড্রাগ এক্সক্রিশনে প্রবলেম হবে, ড্রাগ এক্সক্রিশনে প্রবলেম হলে কিন্তু they are more likely to produce toxicity,
দ্যাট মে বি কিউমুলেটিভ টক্সিসিটি আর সার্টেন টক্সিসিটি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হয় এটা হচ্ছে কিছু কিছু পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডাল্ট পপুলেশন আর জেরিয়াট্রিক পপুলেশনের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। যেমন অ্যাডাল্ট যদি জেরিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে কিন্তু এনি টাইপ অফ বিটা অ্যাড্রেনার্জিক ব্লকিং এজেন্ট অর বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক এজেন্টের ক্ষেত্রে কিন্তু ড্রাগ রেসপন্স ইজ লেসার। যেমন বিটা ব্লকার তোরা পড়েছি প্রোপ্রানোলল, অ্যাটেনোলল, এই ড্রাগগুলো কিন্তু জেরিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে কিন্তু হট করে প্রচুর হার্ট রেট কমিয়ে দেবে এমন নয়, যদি বিটা ব্লকিংটা বা বিটা অ্যাড্রেনার্জিকটা হট করে প্রচুর হার্ট রেট বাড়িয়ে দেবে এমন নয়। মানে সেটা সিমিলার কাইন্ড অফ যদি একটা ইন্ডিভিজুয়াল ধরা হয়, যেটা হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, মোটামুটি অল দ্য প্যারামিটার্স রয়েছে সেগুলো যদি মোটামুটি কম্পেয়ারেবল হয়, তাহলে দেখা যাবে যে অ্যাড্রেনালিন যতটা হার্ট রেট বাড়াচ্ছে বা অ্যাটেনোলল বা এনি টাইপ অফ বিটা ব্লকার যতটা হার্ট রেট কমাচ্ছে, এটা কিন্তু সিমিলার জেরিয়াট্রিক পপুলেশনে কিন্তু সেই রকম এফেক্ট করছে না, ঠিক আছে। আবার দেখা যায় যে ডিজিটালিসের ক্ষেত্রে পার্টিকুলারলি দেখা যায় যে দে আর মোর সেন্সিটিভ, geriatric age group population is more sensitive to digitalis than the healthy adult young adult individual, ঠিক আছে। এই ব্যাপারগুলো ফ্যাক্টরগুলো, তারপরে ধর ফার্স্ট ডোজ হাইপোটেনশন এইসবের ব্যাপারটা আবার থাকে বয়স্কদের ক্ষেত্রে যদি হেপাটিক কম্প্রোমাইজ বলছি না, হেপাটিক ফাংশন যেহেতু লেসেন্ড, হেপাটিক ফাংশন কমে যায়, তাদের ক্ষেত্রে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ব্যবহার করা হয় হেলদি অ্যাডাল্ট ডোজে, তাহলে কিন্তু দেয়ার ইজ মোর চান্সেস অফ ব্লিডিং চান্সেস কিন্তু একটা নর্মাল হেলদি ইয়ং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের থেকে একটা হেলদি জেরিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশনের একটু হলেও বেশি থাকবে, ঠিক আছে। নেক্সট আর ফ্যাক্টর যদি বলিস যে মেল ফিমেলের মধ্যে কিরকম ডিফারেন্স হয়, মেল ফিমেলের মধ্যেও এরকম কিন্তু ড্রাগ রেসপন্সে ডিফারেন্সেস হয়, ঠিক আছে। এক হচ্ছে যে মেল পপুলেশনের থেকে ফিমেল পপুলেশনের বডি ইজ স্মলার ইন সাইজ, সো দেয়ার মে বি লেস রিকোয়ারমেন্ট অফ দ্য ড্রাগ ফর এ পার্টিকুলার অ্যাকশন, ফর এ পার্টিকুলার থেরাপিউটিক অ্যাকশন। সেটা একটা হতে পারে যে একটা ইয়ের ক্ষেত্রে ড্রাগ ডোজ মেবি কম লাগতে পারে, সেটা একটা ব্যাপার থাকে। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে দেখা যায় যে মেল ফিমেলের মধ্যে অ্যাকশনের পার্থক্য থাকে। কিরকম অ্যাকশনের পার্থক্য থাকে, যেমন ধর কিছু ড্রাগ আছে দে আর লাইকলি টু প্রডিউস সেক্সুয়াল ডিসফাংশন ইন কেস অফ মেল ইন্ডিভিজুয়ালস অনলি, ঠিক আছে। মেনলি সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ, যেরকম পড়েছিস আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, কি পড়েছিস ক্লোনিডিন, আলফা অ্যাড্রেনার্জিক আলফা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, ক্লোনিডিন, মিথাইল ডোপা, এগুলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ হয়। আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে কি হয়, ডাইইউরেটিক্স ইউজ হয়, বিটা ব্লকার, and these all drugs are more likely to produce sexual dysfunction in case of male individual, but they do not produce any sexual dysfunction in case of female individuals. তাই এখানে মেল ফিমেল একটা ডিফারেন্সিয়েশন আছে। আর তারপরে দেখা যায় যে কিটোকোনাজল, মানে পার্টিকুলারলি মেল পপুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে কিটোকোনাজল, মেটোক্লোপ্রোমাইড, ক্লোরপ্রোমাজিন, দ্যাট ইজ এন D2 ব্লকার, এই ড্রাগগুলো কিন্তু digitalis, that is an anti-arrhythmic drug, and this is the drug used in the treatment of heart failure also, ঠিক আছে। হার্ট ফেলিওর এই ড্রাগগুলো কিন্তু মোর লাইকলি টু প্রডিউস গাইনোকোমাস্টিয়া in case of male individuals only. The gynecomastia, because it is a problem of male individuals only, this is not a problem of female individuals, ঠিক আছে। gynecomastia হতে পারে। Decreased libido can be seen when the ketoconazole is used in the male individuals. In case of female individual তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অন্তত দেখা যায় না। যেমন ধর অ্যাট্রোপিন ক্যান প্রডিউস urinary retention in male patient কিন্তু more likely to produce urinary retention in male patient with benign prostatic hypertrophy. ফিমেলের ক্ষেত্রেও হতে পারে কিন্তু চান্সেসটা কম থাকতে পারে, কারণ ফিমেলের ক্ষেত্রে প্রোস্টেট ইজ নট প্রেজেন্ট ইন কেস অফ ফিমেল ইন্ডিভিজুয়াল, তাহলে সেখানে এই ড্রাগ মানে ইউরিনারি রিটেনশন তৈরি করলেও সেরকম অতটা হয়তো মেবি অতটা সিভিয়ারলি হয়তো করবে না। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হয় যে কোনো একটা ডিফারেন্স, নট অনলি এজ বেসিস, নট অনলি রেস বেসিস, বাট অলসো এরকম ব্যাপারেও থাকতে পারে। নেক্সট হচ্ছে তোদের আরেকটা জিনিস হচ্ছে প্রেগনেন্সি ইজ এ কন্ডিশন
where all drug cannot be used because of maybe this drug teratogenic or non-teratogenic based on the teratogenicity profile of a particular drug. কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু এই আমাদের ড্রাগ অ্যাবজর্পশন প্রোফাইল বল ড্রাগের ফার্মাকোডাইনামিক অ্যাকশনে চেঞ্জ হয় না, বেসিক্যালি চেঞ্জ হয় হচ্ছে ফার্মাকোকাইনেটিক প্রোফাইলে কি কি চেঞ্জ হতে পারে সেটার উপরে ডিপেন্ড করে। যেমন প্রেগনেন্সি ইজ এ স্টেট দ্যাট যেখানে ব্লাড ভলিউম অনেকটা আমাদের বেড়ে যায়, হ্যাঁ, যেখানে ফিমেল ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে ব্লাড ভলিউম হলো অ্যাপ্রক্সিমেটলি 30% ব্লাড ভলিউম ইজ বেড়ে যায়, হ্যাঁ, ইনক্রিজ ইন দ্য ব্লাড ভলিউম আপ টু 30%। তাহলে সেখানে অনেকটা ব্লাড ভলিউম বেড়ে গেলে কি হবে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেকটা বেড়ে যাওয়ার কথা ডিপেন্ডিং অন ড্রাগের লাইপোফিলিসিটি অর হাইড্রোফোবিসিটি, ঠিক আছে, তার স্ট্যাটাসের উপরে। তার মানে ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মে বি চেঞ্জড অ্যাকর্ডিংলি। Pregnancy is a state that produces, যেহেতু growing uterus is producing giving a pressure on the কোথায় যে আমাদের আশেপাশে জিআই ট্র্যাক্ট স্টমাকে একটা প্রেসার দেয়, ঠিক আছে, একটা ব্যাক প্রেসার দেয়, অনেকটা বড় হয় তো ইউটেরাসটা প্রেসার দেয়, তখন কি হবে, গ্যাস্ট্রিক স্ট্যাসিস হবে। গ্যাস্ট্রিক স্ট্যাসিস হলে ড্রাগ অ্যাবজর্পশন প্রোফাইল ইজ স্লোড। তাহলে কিসে প্রবলেম হবে, মানে কোনটায় প্রবলেম হবে, পিক প্লাজমা কনসেন্ট্রেশন, সিপি ম্যাক্স যেটা কনসেন্ট্রেশন ইন প্লাজমা ম্যাক্স, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন, সেটা হয়তো এরিয়া আন্ডার দ্য কার্ভ একই থাকলো, বায়োঅ্যাভেলেবিলিটি একই থাকলো, বাট সিপি ম্যাক্স কনসেন্ট্রেশন যেটা ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন দ্যাট মে বি লোয়ার্ড, অ্যাবজর্পশন প্রোফাইলটা অনেকটা স্লোড, এটা হতে পারে, ঠিক আছে। আর কি প্রেগন্যান্সি ইজ এ স্টেট যেখানে আমাদের হচ্ছে কি হয় যে ব্লাড ফ্লো ইন দ্য কিডনি উইল বি ইনক্রিজড, কিডনিতে অনেকটা ব্লাড ফ্লো বেড়ে যায়, তার মানে সেখানে কি ড্রাগ এলিমিনেশন, দোজ ড্রাগ দ্যাট আর এলিমিনেটেড ভায়া দ্য কিডনি, তাদের এক্সক্রিশন, রেট অফ এক্সক্রিশন অনেকটা বেড়ে যায়, ঠিক আছে, ড্রাগ এলিমিনেশন। তাহলে সেটা একটা, তাহলে সেটা কোথায় এফেক্ট করবে, দ্যাট রিডিউসেস দ্য টি হাফ অফ দ্যাট পার্টিকুলার ড্রাগ, মানে টি হাফটা অনেকটা কমে যেতে পারে। আর কি হয়, এটা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম অনেকটা ইনডিউসড হয়, তাহলে সেখানে ড্রাগ মেটাবলাইজিং এনজাইম উইল অ্যাক্ট মোর অ্যান্ড দে আর মেটাবলাইজ দ্য ড্রাগ দ্যাট ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার, সেটা ড্রাগ মেটাবলিজম অনেকটা বেড়ে যেতে পারে। ড্রাগ মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য কি হয় যে সেই ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন অনেকটা কমে যায়, মানে ইট ইজ এ মিক্সড অ্যাকশন। প্রেগনেন্সি ইজ এ স্টেট হোয়ার দ্য লিভার প্রডিউসিং লেস অ্যামাউন্ট অফ অ্যালবুমিন, লিভারে অ্যালবুমিনটা কম প্রডিউসড হয়, অ্যালবুমিন কম প্রডিউসড হয় বাট কম্পেনসেটরি ইনক্রিজ ইন দ্য আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন প্রোডাকশনটা অনেকটা বেড়ে যায়। তাহলে অ্যালবুমিন যদি প্রোডাকশন কম হয় তাহলে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন সেই সব ড্রাগের বাড়বে দ্যাট আর বাউন্ড টু অ্যালবুমিন, মানে মেনলি অ্যাসিডিক ড্রাগ আর অ্যাসিডিক ড্রাগ আর বাউন্ড টু অ্যালবুমিন, তাহলে সেই সমস্ত অ্যাসিডিক ড্রাগের ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন মে বি ইনক্রিজড অ্যান্ড দেয়ার এফেক্ট উইল বি অলসো এনহ্যান্সড। তাহলে প্রেগনেন্সি ইজ এ কমপ্লেক্স সিচুয়েশন যেখানে ড্রাগ রেসপন্সটা অল্টার হয় বিকজ অফ দিস ফ্যাক্টর, একটা কিডনির ব্লাড ফ্লো, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম ফ্যাক্টর, হেপাটিক অ্যালবুমিন প্রোডাকশন ফ্যাক্টর, গ্যাস্ট্রিক স্ট্যাসিস ফ্যাক্টর অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ব্লাড ভলিউম ফ্যাক্টর। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই ফ্যাক্টরগুলো কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে দেখতে হয়, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে আর কি ছিল, প্রেগনেন্সি ল্যাকটেশন, যে ল্যাকটেশনের জন্য আলাদা রুল রয়েছে এখন, যে এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল বলে, সেখানে অনেকগুলো জিনিস একসাথে কম্পেয়ার করা হয়, যে ব্লাডে কনসেন্ট্রেশন, পার্টিকুলার ড্রাগ কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা, এক নম্বর। সেকেন্ড যেটা করা হয় হচ্ছে কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন দ্য সিক্রেটেড ব্রেস্ট মিল্ক, ডেইলি অ্যামাউন্ট অফ কনজামশন অফ ব্রেস্ট মিল্ক বাই দ্য ইনফ্যান্টস, তাদের কতটা এবং তার মধ্যে কনসেন্ট্রেশন কত, সেখান থেকে অ্যাবজর্পশন প্রোফাইল, এগুলো অনেকগুলো কমপ্লেক্স করে প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেল রুল রয়েছে, তার উপর ডিপেন্ড করে হুইচ ড্রাগ ইজ সেফ। আগে যেটা করা হতো ABCDX ক্রাইটেরিয়া ছিল, এখন কিন্তু আর ABCDX ক্রাইটেরিয়া ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যে সেফ, লেস সেফ, মোর লেস সেফ অ্যান্ড X মানে কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেগনেন্সি ছিল, এখন কিন্তু আর সেটা নেই, এখন উঠে গেছে। এখন 2000
2014-15 থেকে মনে হয় উঠে গেছে, অ্যান্ড দ্যাট ইজ রিপ্লেসড বাই প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল। ঠিক আছে, এটা রয়েছে। আচ্ছা, আর কি কি ছিল? নেক্সট হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেট, ডিফারেন্ট প্যাথোলজিক্যাল স্টেট, যেমন ধর কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, কোনো হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, লিভার কম্প্রোমাইজ বা কিডনি কম্প্রোমাইজ পেশেন্ট, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, ডায়াবেটিক কিডনি ডিজিজ রয়েছে, যাদের ক্ষেত্রে জিএফআর অনেকটা কমে গেছে সেরকম ডিজিজ, থাইরয়েড ডিজিজ, এনি সর্ট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ লাইক হার্ট ফেলিওর অ্যান্ড আদার কন্ডিশন যেগুলো রয়েছে তাদেরকে কীভাবে অ্যাফেক্ট করে। যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের ক্ষেত্রে দেখা যায়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের ক্ষেত্রে মোস্টলি কি এফেক্ট করবে, যাদের ক্ষেত্রে যেমন এনসেডস, এনসেডস মানে হচ্ছে NSAID, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলো খুব লেমেন টার্মে তুই বলতে পারিস পেইন কিলার। পেইন কিলার বেশি খেলে কি হয় কমন, তোদের জেনারেল নলেজ বলতে হয়, জেনারেল নলেজ বা আশেপাশে শুনে কি মনে হয় পেইন কিলার? হ্যাঁ, রিনাল ফেলিউর তো, হ্যাঁ মানে পেটের প্রবলেম সবার আগে কমন কমপ্লেন করে কি, যে আমার খেলাম আর তারপর দিন থেকে আমার হ্যাঁ পেটে ব্যথা হচ্ছে, গ্যাস হচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে, সকালবেলায় একটা ওই প্যান 40 OMHD না খেলে হচ্ছে না, এটা কমন প্রবলেম। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মোস্ট কমন প্রবলেম হচ্ছে ক্রনিক ইউজ, অনেক দিন ধরে ইউজ করছে তাদের মধ্যে পেপটিক আলসার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। সেম ফর দ্য কর্টিকোস্টেরয়েডস, কর্টিকোস্টেরয়েডস অনেক দিন ধরে ইউজ করলে প্রবলেম হয়। যেমন তার মানে এটা একটা গেল। নেক্সট হচ্ছে যে অ্যাক্লোরহাইড্রিয়া। অ্যাক্লোরহাইড্রিয়া ইজ এ কন্ডিশন where the স্টমাকের যে প্যারাটাস দে আর সিক্রেটিং লেস অ্যামাউন্ট অফ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড অর HCl, তাহলে H+ সিক্রেটেড হচ্ছে না, তাহলে অ্যাক্লোরহাইড্রিয়া বলছে। অ্যাক্লোরহাইড্রিয়া হলে কি হয়, there is a lesser amount of drug absorbed লাইক অ্যাসপিরিন। অ্যাসপিরিনের ক্ষেত্রে তাহলে কেন অ্যাসপিরিনটা, অ্যাসপিরিন হচ্ছে যেই অ্যাক্লোরহাইড্রিয়া হলে এই পোলার ফর্মে বেশি থাকে, যেই পোলার ফর্মে বেশি থাকবে সেটা কি হবে, সেটা তাহলে অ্যাবজর্ব কম হবে, ঠিক আছে, অ্যাবজর্ব হবে না, তাহলে সেটা পোলার ফর্মে থাকলে ওটা হতে পারে। যেমন ধর কোনো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম লাইক আলসারেটিভ কোলাইটিস, এই ক্রনস ডিজিজ এরকম, বা সিলিয়াক ডিজিজ, এই সমস্ত যদি ম্যাল অ্যাবজর্পশন হয়, ড্রাগ ম্যাল অ্যাবজর্পশন হয়, ড্রাগ ম্যাল অ্যাবজর্পশনের সিনড্রোম ক্ষেত্রে বা যেগুলো হচ্ছে টার্মিনাল আইলিয়ামের ডিজিজ, অ্যাবজর্পশন প্রোফাইল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যেমন ধর অ্যাম্পিসিলিনের অ্যাবজর্পশন কমে যায়, বাট সেফালেক্সিন আর হচ্ছে কোট্রাইমক্সাজল এদের অ্যাবজর্পশন অনেক সময় বেড়ে যায় ইন কেস অফ সিলিয়াক ডিজিজ, ঠিক আছে। গ্যাস্ট্রোপ্যারেসিস যদি হয়, ঠিক আছে, গ্যাস্ট্রোপ্যারেসিস পার্টিকুলার কোনো কন্ডিশন, যেমন ধর ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রোপ্যারেসিস হয়, ঠিক আছে, তো সেখানে কিন্তু রিডিউস গ্যাস্ট্রিক মোটিলিটি কমে যায়, গ্যাস্ট্রিক এমটিং টাইমটা অনেকটা বেড়ে যায়, অনেকক্ষণ ধরে গ্যাস্ট্রিক এমটিং, ফরওয়ার্ড মুভমেন্ট, প্রোপালসিভ মুভমেন্ট অফ দ্য স্টমাক অ্যান্ড জিআই, এটা কিন্তু হতে থাকে, স্লোয়ার মুভমেন্ট হতে হয়, স্লোয়ার ফরওয়ার্ড এরকম হয়, তখন কিন্তু ড্রাগ অ্যাবজর্পশন কিন্তু অনেকটা হ্যাম্পার্ড হয়। যেমন প্রেগনেন্সিতে যেমন গ্যাস্ট্রিক এমটিং টাইম বা গ্যাস্ট্রোপ্যারেসিস নয়, গ্যাস্ট্রিক ফরওয়ার্ড প্রোপালসিভ গ্যাস্ট্রিক মোটিলিটি যেমন কম হয়, সেখানেও যেমন ড্রাগ অ্যাবজর্পশন ভ্যারি করে, সেরকমও এখানেও যে সমস্ত কন্ডিশন গ্যাস্ট্রিক মোটিলিটিকে হ্যাম্পার্ড করবে নেগেটিভলি ইন দ্য সেন্স স্লোয়ার গ্যাস্ট্রিক এমটিং টাইম অনেকটা বেড়ে যাবে, বা ফরওয়ার্ড প্রোপালসিভ মুভমেন্ট অনেকটা কমে যাবে, সেই সময় কিন্তু গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন ড্রাগ অ্যাবজর্পশন কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে, রিডিউস ড্রাগ অ্যাবজর্পশন হতে পারে। নেক্সট কন্ডিশন কি হচ্ছে, এটা হচ্ছে হেপাটিক ফেলিওর। হেপাটিক ফেলিওরে কি হয়, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ হেপাটিক ফেলিওর? প্রথমে যেটা হবে, হেপাটিক ড্রাগ মেটাবলাইজিং যে সমস্ত এনজাইম থাকবে সেগুলো ড্রাগ মেটাবলিজম কম করবে, যে সমস্ত হেপাটিক ড্রাগ মেটাবলিজম কম করলে কি হতে পারে, হোয়াট আর দ্য হাউ ইট এফেক্ট, কি কি এফেক্ট হতে পারে, এক যে সমস্ত প্রোড্রাগ যেটা ছিল আগে পড়েছিস তোরা, প্রোড্রাগ থেকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্সন উইল বি লেসার, তাহলে কি হবে, তাহলে অ্যাক্টিভ ড্রাগ, সেই অ্যাক্টিভ ড্রাগটা ফরমেশন কম হবে, তাহলে লেস থেরাপিউটিক এফেক্ট, তাহলে সেটা লেস, তাহলে প্রোড্রাগ দিলে অসুবিধা হতে পারে, ঠিক আছে, যেটা হেপাটিক কনভার্সন ইজ রিকোয়ার্ড ফর দ্য কনভার্সন টু অ্যাক্টিভ ড্রাগ, সেটা একটা হতে পারে। অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ ড্রাগ ফরমেশন সেটা কমে যেতে পারে, তাহলে দেয়ার ইজ এ মোর চান্সেস অফ টক্সিসিটি হতে পারে। এটা আরেকটা কি হতে, যেই হেপাটিক ফেলিওর হয় অনেকটা পোর্টোক্যাভাল শান্ট তৈরি হয়ে যায়, পোর্টোক্যাভাল শান্ট,
পোর্টোকেফাল শান্ত হলে ডাইরেক্ট এক্সপোজার টু দ্য সিস্টেমিক সার্কুলেশন দ্যাট বাইপাসেস দ্য লিভার, তাহলে সেখানেও এটা হতে পারে যে বায়ো অ্যাভেলেবিলিটি অনেকটা বেড়ে যাবে অ্যান্ড দেয়ার ইজ এ মোর চান্সেস অফ টক্সিসিটি ইন দ্যাট কেস। আর কি হতে পারে, হেপাটিক ফেলিওর হলে সেখানেও এই অ্যালবুমিন প্রোডাকশনের গল্প আসছে, বিভিন্ন প্রোটিন প্রোডাকশনের গল্প আসছে, প্রোটিনগুলো কম প্রডিউসড হবে, যেগুলো হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন বলতে পারিস। তার মানে প্লাজমা প্রোটিন যে সমস্ত ড্রাগ দোজ আর বাউন্ড টু প্লাজমা প্রোটিন দ্যাট উইল বি প্রডিউস ইন লেসার অ্যামাউন্ট, তাহলে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যাবে অ্যান্ড দে আর মোর লাইকলি টু প্রডিউস টক্সিসিটি অর ইনক্রিজড এফেক্ট, মানে এক্সাগারেটেড থেরাপিউটিক এফেক্ট বলতে পারিস। তখন আর থেরাপিউটিক থাকে না, দ্যাট আর নট থেরাপিউটিক এফেক্ট অ্যাট দ্যাট টাইম, এক্সাগারেটেড যে এফেক্টটা হয়ে যাবে সেটা হতে পারে। আর কি হতে পারে, লিভার এমন একটা জায়গা দ্যাট আর প্রডিউসিং দ্য ডিফারেন্ট ক্লটিং ফ্যাক্টর তৈরি হয়, তাহলে সেখানে যদি আমি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিই তাহলে কি হবে, তাহলে দেয়ার ইজ এ মোর চান্সেস অফ ব্লিডিং, ইন দ্যাট কেস ব্লিডিং এর চান্স অনেকটা বেড়ে যাবে। আর কি হতে পারে, যে সমস্ত ড্রাগ ইন কেস অফ কি বল ধর হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, সেখানে কি হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা থাকে সেটা অনেকটা ডেফিসিয়েন্ট হয়ে যায়, ডেফিসিয়েন্ট অ্যাকশন অফ দি ব্লাড ব্রেন ব্যারিয়ার ইন কেস অফ হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট। তাহলে অনেকগুলো ড্রাগ দ্যাট যারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আগে এফেক্ট করতো লাইক সিএনএস ডিপ্রেশন ড্রাগ, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকশনটা অনেকটা এক্সাগারেটেড হয়। সিএনএস ডিপ্রেশন ড্রাগ লাইক যেমন ধর barbiturate, benzodiazepine, morphine, these are producing exaggerated effect. They are producing more CNS depressant action. তাহলে মরফিন যদি বেশি দিয়ে দেওয়া হয় অ্যানালজেসিক অ্যাকশনের জন্য হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে, তাহলে কি হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার পয়েন্টটা ক্রস করে চলে যায়, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ হেপাটিক মেটাবলিজম টু দ্য ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট অফ দ্য মরফিন সেটাও অনেকটা রিডিউসড হয়ে যায়, তার সাথে সাথে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে অনেকটা চলে যায় দিয়ে দে আর প্রডিউসিং মোর এফেক্ট। তার মানে যে ডোজে অ্যানালজেসিক অ্যাকশন হওয়ার কথা ছিল সেই ডোজে দে মে প্রডিউস কোমা তৈরি করে ফেলতে পারে, ঠিক আছে। ইন কেস অফ হেপাটিক ফেলিওর পেশেন্ট, হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্ট, ইম্পেন্ডিং মানে এরপরে হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করি, ইম্পেন্ডিং হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্ট, মানে এখন যা স্ট্যাটাস আছে হেপাটিক মানে লিভার ফাংশন টেস্ট দেখে আমার যা মনে হচ্ছে যে স্ট্যাটাস আছে এটা আস্তে আস্তে হেপাটিক এনসেফালোপ্যাথির দিকে এগোচ্ছে। এবার হেপাটিক এনসেফালোপ্যাথি হলে কি হয়, তার সাথে সাথে এখানে দেখবি একটা এক্সাম্পল অনেক জায়গায় থাকে যে হেপাটিক এনসেফালোপ্যাথি বা হেপাটিক ফেলিওরের ক্ষেত্রে ইডিমা হচ্ছে, সেখানে ডায়াবেটিক্স দেওয়া হচ্ছে, সেখানে কোন ডায়াবেটিক্স দেওয়া হবে এটা তোদের আগে কোশ্চেনে আসে। সেখানে যদি পার্টিকুলার কিছু ব্রিস্ক ডায়াবেটিস দিয়ে আমি ডায়াবেটিস করি তাহলে অনেক সময় যেটা হয় হাইপোক্যালেমিক অ্যালকালোসিস প্রেসিপিটেট হয়। যেই হাইপোক্যালেমিক অ্যালকালোসিস কেন হয়, যে কেন আমাকে ডায়াবেটিক্স দিতে হচ্ছে, লিভার যদি হেপাটিক ফেলিওর হয় তাহলে কি হয়, সিরোসিসে কি দেখা যায়, সিরোসিস অফ লিভারে কি হয় জানিস, জন্ডিস হতে পারে, আর আরেকটু জন্ডিসটা হবে, ঠিক আছে, আর কম হবে, তাহলে কি হবে, ওদিক দিয়ে না, তুই অ্যালবুমিন তুই প্যাথোলজিক্যালি বল, ইডিমা, অ্যালবুমিন কম হলে কি হবে, ভেতরে সোয়েলিং হবে, কেন হয়, একটা হাইড্রোস্ট্যাটিক হাইপোঅসমোলারিটি না, একটা হচ্ছে একটা থাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আরেকটা কি থাকে অঙ্কোটিক প্রেসার, দেয়ার অঙ্কোটিক প্রেসার ইজ লেস উইদিন দ্য ভেসেলস, ইন্ট্রাভাস্কুলার অঙ্কোটিক প্রেসার উইল বি লেসেন্ড, তাহলে যেই লেসেন্ড হবে তখন বাইরের দিকে ফ্লুইডটা এক্সট্রাভেসেট করে যাবে, তাই তো, তাহলে সেখানে ইডিমা তৈরি হয়। সেখানে এর ক্ষেত্রে কোথায় কোন ইডিমা হয়, যদি হেপাটিক ফেলিওর হয় তাহলে কোনটা জায়গায় ইডিমা হয়, কমনলি পার্টিকুলার কোথায় হয়, হ্যাঁ, আরে না না ওই রকম না, জেনারেল একটা পেশেন্টকে দেখে মনে হচ্ছে না এটা মনে হচ্ছে এটা হেপাটিক ফেলিওরের পেশেন্ট, দেখে তোর মনে হচ্ছে, পেরিফেরাল না, একটু স্পেসিফিক্যালি অ্যাসাইটিস মানে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লুইড হয় প্রচুর, ঠিক আছে, পেরিটোনিয়ামের মধ্যে উইদিন দ্য পেরিটোনিয়াম অ্যাসাইটিস হয়,
খুব কমন, দেখে বোঝা যায় হেপাটিক ফেলিওরের পেশেন্ট হাত পা লিক লিক করে, পেটটা দেখবি এরকম বড় টেন্স অ্যাবডোমেন থাকে, ঠিক আছে। সেইখানে আমার ইডিমা কমার জন্য আমাকে ডায়োরেটিক্স দিতে হয়, যেই ডায়োরেটিক্স দেবো তখন কি হবে, অনেকটা জল ডায়োরেটিক্স দিয়ে অনেকটা যাবে, তখন তাহলে হাইপোক্যালেমিক অ্যালকালোসিস প্রোভাইডেড হয়। যেই এবার লিভার একটা সাইড দ্যাট কনভার্ট দ্য, যে বলতে পারিস তুই অ্যামোনিয়াকে মেটাবলাইজ করে, তাই তো। তাহলে সেখানে এই যে হাইপোক্যালেমিক অ্যালকালোসিস হবে তখন NH4+ অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া কনভার্সন উইল বি গ্রেটার। যেই অ্যামোনিয়া কনভার্সনটা গ্রেটার হবে, অ্যামোনিয়া এমন একটা জিনিস দ্যাট ইজ এ গ্যাসিয়াস ফর্ম দ্যাট ক্যান পেনিট্রেট এনি বায়োলজিক্যাল মেমব্রেন, ব্রেনে চলে যাবে, দিয়ে হেপাটিক এনসেফালোপ্যাথি যেটা ইম্পেন্ডিং ছিল সেটা এখনই প্রেসিপিটেট করে দেবে, ঠিক আছে। তাহলে এই সমস্ত ইম্পেন্ডিং হেপাটিক মানে এতগুলো ফ্যাক্টর সবসময় মানে যে হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্ট বা হেপাটিক ফেইলিওরের পেশেন্ট, আমাকে ড্রাগ ডোজ দেখতে হবে, আমাকে ড্রাগ সেটা কোথায় মেটাবলাইজ হয়, সেটা যদি হেপাটিক মেটাবলাইজিং হেপাটিক এক্সক্রিশন হয় তাহলে আমাকে সেটা ভাবতে হবে, তার রেনাল ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখে আমাকে ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড ভায়া রেনাল রুট সেটা আমাকে দেখতে হবে। যদি আমি প্রো ড্রাগ দিই সেটা আমাকে ভাবতে হবে যে এটার প্রোডাক্টটা দিয়ে কাজ হবে কি আদৌ, কোনো একটা ড্রাগ অ্যাক্টিভ ড্রাগই দিচ্ছি সেটার কি বায়োঅ্যাভেলেবিলিটি উইল বি, মানে সেটা নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে দিলে কি সেটা হেপাটিক মেটাবলিজমের পরে কি সেটা সিস্টেমিক সার্কুলেশনে যায়, মানে is there any first pass metabolism that is occurred in the liver, first pass metabolism that is occurred in the liver, মানে it is not the all first pass metabolism occurred in the liver, ঠিক আছে সেটা না। তাহলে সেইগুলো আমাকে পুরোটাকে ভাবে শান্ট আছেন কিনা, শান্টিং দিয়ে এদিক ওদিক দিয়ে ব্লাড ড্রাগ বাইপাস করে যাচ্ছে কিনা, প্লাস দিস ফ্যাক্টরস, তখন আমাকে সিএনএস ডিপ্রেশন ড্রাগ সেটা আমাকে দেওয়ার আগে ভাবতে হবে যে এটা বেশি অ্যাকশন এক্সাগারেটেড অ্যাকশন তৈরি করতে পারে। আমাকে এইরকম ডায়াবেটিক্স দেওয়ার ক্ষেত্রে আমি ইডিমা কমাতে চাইছি, ডায়াবেটিক্স দিচ্ছি, কিন্তু আমি কতটা ডায়াবেটিক্স দেবো, কতটা আমি করব, জল বা ডায়াবেটিস করে কি করতে চাই, তাকে হাইপোক্যালিমিয়া যাতে না প্রেসিপিটেট করে, অ্যালকালোসিস যাতে না প্রেসিপিটেট করে সেটা দেখতে হয়। যে হেপাটিক কম্প্রোমাইজের পেশেন্ট আসবে তাকে আমি ইঞ্জেকশন দেওয়ার আগে কোনো একটা ইঞ্জেকশন কোনো একটা ড্রাগ দেওয়ার আগে ভাববো, বিশেষ করে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, বিকজ কোয়াগুলেশন প্রোফাইলটাকে হেভিলি ইম্প্যাক্ট করে, বিকজ এই যে কোয়াগুলেশন যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো সব লিভারে প্রডিউসড হয়, তাই তো। লিভারে যে প্রডিউসড হবে তখন যদি আমি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিই তাহলে একেই তো সেখানে কোয়াগুলেন্ট ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কম্প্রোমাইজড, সেগুলো ডিক্রিজড, তার মধ্যে আমি দিলাম অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তাহলে দ্যাট উইল ইনক্রিজেস দ্য চান্সেস অফ ব্লিডিং হেভিলি। এমন একটা ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে ধর বিভিন্ন রকম এই খুব কন্ডিশন ছাড়া, পার্টিকুলার ডিফারেন্ট কন্ডিশন ছাড়া কিন্তু সেগুলো পার্টিকুলার কোনো একটা ডিজিজ প্রেসিপিটেট করে না, যেমন মেটফরমিনের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিসের চান্স খুব কম, পাওয়াই যায় না এরকম। কিন্তু হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট তাকে যদি কেউ একটা দিয়ে দেয়, অনেকবার দিতে থাকে, তাহলে সেখানে সেই রেয়ার সাইড এফেক্টটা কিন্তু আবার দেখা যেতে পারে বিকজ অফ পার্টিকুলার দ্যাট কন্ডিশন, ঠিক আছে। হেপাটিক গেল, এরপর হচ্ছে কিডনি। কিডনিতে মোস্ট কমন প্রবলেম কি হয়, কিডনি ডিজিজের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ আছে দ্যাট আর এক্সক্রিটেড আনচেঞ্জড ভায়া দ্য রেনাল রুট, তাহলে সেই ড্রাগের ডোজ যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স অর জিএফআর যদি কমে যায় তাহলে সেই ড্রাগের ডোজ দ্যাট শুড বি রিডিউসড, সেই ড্রাগের ডোজ কমিয়ে ফেলতে হবে অ্যাকর্ডিংলি প্যারালাল টু দ্য জিএফআর বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে আমাকে সেই ড্রাগের ডোজ কমিয়ে নিতে হয়। তো সেরকম অনেকগুলো ড্রাগ রয়েছে, দু একটা এক্সাম্পল ধর অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগ অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে অসুবিধা নেই। এই ড্রাগগুলো আমাদের কিছু কিছু, তাহলে কি হয় এই ড্রাগগুলো কিউমুলেটিভ টক্সিসিটি অনেক সময় তৈরি করতে পারে, ঠিক আছে। কিছু কিছু ড্রাগের মেটাবোলাইট এক্সক্রিটেড হয়, সেই metabolites may produce some sort of toxicity when they are accumulated within our body, like ধর any kidney disease যে কোনো সালফোনিলিউরিয়া গ্রুপের ড্রাগ কিন্তু খুব ভেবেচিন্তে ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যান অ্যান্টি ডায়াবেটিক গ্রুপ অফ ড্রাগ। সালফোনিলিউরিয়া গ্রুপের ড্রাগ কম ইউজ করা হয়, চেষ্টা করা হয় অন্যদিকে শিফট করে যেতে, বা ইউজ করলে অনেক ভেবেচিন্তে ইউজ করা হয়, বিকজ there is some metabolite that can produce hypoglycemia, that can also produces hypoglycemia when the kidney function is compromised, বা when that metabolite cannot be excreted via the renal route,
সেই মেটাবোলাইটটা কি করে বডিতে জমে জমে হাইপোগ্লাইসেমিয়া তৈরি করতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। ডায়াবেটিস অ্যালং উইথ ক্রনিক কিডনি ডিজিজ, সেখানে যদি কিছু কিছু সময় যদি আমরা যদি ইউজ করি, সালফোনিলুরিয়া গ্রুপের ড্রাগ ইউজ করি, র্যান্ডামলি ইউজ করছি, ঠিক আছে, র্যাম্প্যান্ট ইউজ করছি, তখন কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। বিকজ এই যে মেটাবোলাইট যেটা ছিল, দ্যাট অলসো প্রডিউসেস হাইপোগ্লাইসেমিক এফেক্ট, বা দ্যাট অলসো লোয়ার্স দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে যেহেতু কিডনির সমস্যার জন্য আমাদের ড্রাগের মেটাবোলাইট এক্সক্রিটেড হতে পারছে না, সেজন্য বডিতে অ্যাকুমুলেটেড হচ্ছে অ্যান্ড দে আর প্রডিউসিং হাইপোগ্লাইসেমিয়া। তাহলে সেটা মাথায় রাখতে হবে। এছাড়া আর কি, যে সমস্ত ড্রাগ পার্শিয়ালি এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি ইন আনচেঞ্জ ফর্ম, পার্শিয়ালি, যে পুরোটা নয়, তাদের ক্ষেত্রেও কি হবে, টিহাফ যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কমে যায়, তাদের ক্ষেত্রে কি হয়, জিএফআর যেহেতু কম থাকার জন্য তাদের ক্ষেত্রে টিহাফ কি হবে, বাড়বে না কমবে, কোন একটা পার্টিকুলার ড্রাগ দ্যাট ইজ এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি। তাহলে যদি কিডনি কম্প্রোমাইজ পেশেন্ট থাকে বা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট থাকে, তাহলে তাদের টিহাফ কি হবে, বাড়বে না কমবে, বাড়বে। টিহাফ যদি বাড়ে তাহলে স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন কি হবে, বেশি সময় লাগবে না কম সময় লাগবে? টিহাফ যদি বেড়ে যায় তাহলে কোনো একটা ড্রাগের স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনে পৌঁছাতে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? বেশি টাইম লাগবে, কারণ স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনে কোনো একটা ড্রাগকে রিচ করতে মোটামুটি 5 to 6 হাফ লাইফ লাগে। তাহলে হাফ লাইফ যদি বেড়ে যায় তাহলে স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনে রিচ করতেও বেশি টাইম লাগবে, ঠিক আছে। লোডিং, কিডনি যে সমস্ত ড্রাগ লোডিং ডোজ দিয়ে দেওয়া হয়, ড্রাগ দ্যাট আর গিভেন ইনিশিয়ালি লোডিং ডোজ, দেন ইট ইজ মেনটেন্ড by appropriate maintenance dose in a specific interval। তাদের ক্ষেত্রে লোডিং ডোজে খুব একটা চেঞ্জেস হয় না, কিন্তু ড্রাগ এক হচ্ছে লোডিং ডোজ, মেনটেনেন্স ডোজ ইন্টারভ্যাল অ্যান্ড মেনটেনেন্স ডোজ ডোজিংয়ে চেঞ্জেসটা হয়, ডিউরেশন ইন্টারভ্যাল বাড়তে পারে অ্যান্ড মেনটেনেন্স ডোজিংটা কমতে পারে, এটা একটা হতে পারে। ইন কেস অফ কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার সেম, যেটা হেপাটিক ফেলিওরের ক্ষেত্রে দেখা যাচ্ছিল, হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছিল, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা অনেকটা ডেফিসিয়েন্ট অ্যাক্ট করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ডেফিসিয়েন্ট অ্যাক্ট করলে কোনো একটা ড্রাগ যদি সিএনএস ডিপ্রেশন ড্রাগ দেওয়া হয়, তাহলে দে আর মোর লাইকলি টু প্রডিউস এক্সাগারেটেড রেসপন্স হতে পারে ড্রাগ। এবার দেখ মেটাবলিজম যে বলছি, মেটাবলিজম এক্সক্রিশনের কথা হচ্ছে, যেমন ধর পেথিডিনের হচ্ছে একটা অ্যাক্টিভ মেটাবোলাইট হচ্ছে নরপেথিডিন, and they are producing seizure because norepinephrine cannot be excreted via the kidney when the kidney's function is compromised। এটা পেথিডিনের একটা সাইড এফেক্টের মধ্যে পড়ে। পেথিডিন কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যায় না, কারণ দে আর প্রডিউসিং সেইজার বা কনভালসিভ এফেক্ট। কিছু কিছু ড্রাগ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ক্ষেত্রে ফার্স্ট ডোজ হাইপোটেনশন অনেক সময় হয়, ফার্স্ট ডোজ হাইপোটেনশনের চান্সেসটা অনেকটা বেড়ে যায় ইন কেস অফ রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট। আর কি দেখা যায়, যেমন ধর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ ইউজ করা হয়, লাইক নাইট্রোফিউরান্টোইন, ন্যালিডিক্সিক অ্যাসিড, এই সমস্ত ড্রাগগুলো ইউজ করা হয়। এই সমস্ত ড্রাগকে যদি প্রপারলি ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কাজ করতে হয়, দে শুড রিচ দ্য ইউরিন ইন এ পার্টিকুলার কনসেন্ট্রেশন। যেখানে রেনাল টিউবুলার ফাংশন, যেখানে কিডনি জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেখানে কম্প্রোমাইজড, সেখানে এই ড্রাগগুলো ইউরিনের মধ্যে পার্টিকুলার সেই কনসেন্ট্রেশন রিচ করতে পারে না। তাহলে সেখানে ইউটিআই এই ড্রাগগুলো যদি ইউজ করা হয় ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট উইথ ইউটিআই, সেখানে যদি আমি নাইট্রোফিউরান্টোইন ইউজ করি, সেখানে যদি আমি ন্যালিডিক্সিক অ্যাসিড ইউজ করি, তাহলে কিন্তু ইউটিআই কমে যাওয়ার সম্ভাবনা বা ইউটিআই কিউর হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ দে ক্যান নট রিচ দ্য ইউরিন ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে পৌঁছাতে পারছে না, তো সেটা একটা প্রবলেম। আর কি হতে পারে, যেমন কিছু কিছু ড্রাগের, যেমন লাইক টেট্রাসাইক্লিনের অ্যান্টি অ্যানাবলিক এফেক্টস রয়েছে। টেট্রাসাইক্লিনের অ্যান্টি অ্যানাবলিক এফেক্ট উইল বি হায়ার, ঠিক আছে। টেট্রাসাইক্লিনের সাইড এফেক্টটা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। থায়াজাইড ডায়াবেটিক্স যদি ইউজ করা হয়, তাহলে দেয়ার ইজ মোর চান্সেস অফ প্রডিউসিং ইউরেমিয়া মানে আমাদের ইউরিয়া কনসেন্ট্রেশনটা অনেকটা বেড়ে যাবে।
এটা গেল থায়াজাইডস এর ক্ষেত্রে। যদি লুপ ডায়াবেটিক্স ইউজ করা, দ্যাট ইজ প্রপার ডায়াবেটিক্স ইন কেস অফ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, বাট যদি পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স শুড নট বি ইউজড ইন কেস অফ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট বিকজ দে আর প্রডিউসিং হাইপারক্যালিমিয়া। আর ক্রনিক কিডনি ডিজিজে সেই নর্মালি potassium sparing diuretics some producing some sort of hyperkalemia, কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে হাইপারক্যালিমিয়ার চান্সেসটা অনেক বেশি। অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজে হাইপারক্যালিমিয়ার চান্স যেহেতু অনেক বেশি, তাহলে হাইপারক্যালিমিয়া হলে সেখানে কিন্তু একটা অ্যারিথমিয়ার চান্সেস আছে, দে আর প্রডিউসিং অ্যারিথমিয়া মোর লাইকলি। ঠিক আছে, আবার আরেকটা যেটা হয় যে আমাদের ক্রনিক কিডনি ডিজিজে আমাদের অ্যালবুমিন সেরকম হচ্ছে, অ্যালবুমিন অনেক বেরিয়ে যায়। ঠিক আছে, ডায়াবেটিক কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোতে আমাদের অ্যালবুমিন অনেক এক্সক্রিটেড হয়ে যায় থ্রু দ্য কিডনি, তাহলে সেখানেও লেসার অ্যামাউন্ট অফ অ্যালবুমিন কনসেন্ট্রেশন উইল বি লেস ইন ব্লাড ইন দ্যাট সিনারিও, তাহলে সেখানেও ড্রাগ কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন দ্যাট আর বাউন্ড টু অ্যালবুমিন, সেই সমস্ত ড্রাগ যদি কম দেওয়া হয় তাহলেই ভালো, বিকজ ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন যত বাড়বে সেই ড্রাগের থেরাপিউটিক অ্যাক্টিভিটি, থেরাপিউটিক রেসপন্স এক্সাগারেটেড হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে, তাহলে সাইড এফেক্টের চান্সেস অনেকটা বাড়বে। তো সেই জন্য সেই সমস্ত ড্রাগ দ্যাট আর বাউন্ড টু অ্যালবুমিন, যেগুলো প্লাজমা প্রোটিন অ্যালবুমিনের সাথে বাউন্ড করে, সেই সমস্ত ড্রাগ ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে কিন্তু অনেকটা কমিয়ে দিতে হবে বা ডিক্রিজড অ্যামাউন্টে দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ লাইক হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে কি হয়? হার্ট ফেলিওরে হচ্ছে কি হয়, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি, হার্ট ক্যান নট পাম্প দ্য অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ দ্য ব্লাড, মানে সেখানে টিস্যু পারফিউশন কম হয়, অ্যাডেকুয়েট অ্যামাউন্ট ভেনাস রিটার্ন কমে যায়, স্ট্যাসিস হয়, ডিফারেন্ট জায়গায় ইডিমা তৈরি হয়। ঠিক আছে, বিকজ অফ এক্সট্রাভাসেশন অফ ব্লাড, বিকজ অফ ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার উইদিন দ্য ক্যাপিলারি ডিউ টু ব্যাক প্রেশার মানে পড়বি পড়ে। তাহলে সেখানে জিআইতে যদি কোনো একটা ড্রাগ যদি অ্যাপ্লাই করা হয়, যে ওরাল রুটে কোনো একটা ড্রাগ অ্যাপ্লাই করা হয়, সেখানে ওরাল ড্রাগ অ্যাবজর্পশন প্রোফাইল অনেকটা ইরাটিক হতে পারে। ইরাটিক কেন হতে পারে? যে বিকজ অফ যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনে মিউকোজাল ইডিমা থাকতে পারে, অ্যান্ড গ্যাস্ট্রোপ্যারেসিস অর রিডিউস গ্যাস্ট্রিক মোটিলিটি, এই দুটো কারণের জন্য কিন্তু হার্ট ফেলিওরে গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন, ড্রাগ অ্যাবজর্পশন প্রোফাইল কিন্তু অল্টার্ড হতে পারে। সে অ্যাজ দেয়ার ইজ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম অনেকটা বাড়তে পারে। এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম কেন বাড়বে? ইন কেস অফ হার্ট ফেলিওর যেটা হয়, টিস্যু পারফিউশন উইল বি লেস, টিস্যু পারফিউশন যেই লেস হবে, কিডনিতে ব্লাড ফ্লো উইল বি লেস, জিএফআর রিডিউসড, তাহলে সেখানে কিন্তু অনেকটা এই সমস্ত ফ্যাক্টরগুলো মিলে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম অনেকটা বেড়ে যায়, ইডিমা প্রডিউসড হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে সেখানে কিন্তু কিছু ড্রাগের ক্ষেত্রে কিন্তু ভলিউম ডিস্ট্রিবিউশনে প্রবলেম হয়, ডিস্ট্রিবিউশন কিছু ড্রাগের বাড়বে, কিছু ড্রাগের কমতে পারে। ঠিক আছে, তাহলে এইটা একটা ব্যাপার থাকছে, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ড্রাগ মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন হ্যাম্পার হতে পারে। অ্যাজ দ্য ব্লাড ফ্লো টু দ্য কিডনি ইজ রিডিউসড, তাহলে সেখানে জিএফআর উইল বি রিডিউসড, টিবিউলার রিঅ্যাবজর্পশন ইজ অলসো কম্প্রোমাইজড, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগ এক্সক্রিশন অনেকটা কমে যাবে, রিডিউসড অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ এক্সক্রিটেড, তাহলে হার্ট ফেলিউরে যদি ড্রাগের অ্যামাউন্ট যদি এক্সক্রিশনের ইয়েটা কমে যায়, অ্যামাউন্ট অফ এক্সক্রিশন যদি কমে যায়, তাহলে কি হতে পারে, যে দেয়ার ইজ মোর লাইকলি টু প্রডিউস টক্সিসিটি হতে পারে, অ্যাজ দ্য ড্রাগ ক্যান নট বি এলিমিনেটেড ভায়া দ্য কিডনি, অ্যান্ড সেম ইজ ট্রু ফর দ্য মেটাবলিজম অলসো। মেটাবলিজম কেন? যেহেতু হেপাটিক কম্প্রোমাইজ হবে। হেপাটিক কম্প্রোমাইজ কেন হবে? যে ব্যাক প্রেশার, যে ভেনাস ব্যাক প্রেশারের জন্য কিন্তু হেপাটিক কনজেশন অ্যান্ড হেপাটোসেলুলার ফাংশন অল্টারেশন দেয়ার, হেপাটোসেলুলার ফাংশন যদি অল্টারেশন হয়, তাহলে ড্রাগ মেটাবলিজমটাও হ্যাম্পার্ড হবে, আর এদিকে কিডনিতে ব্লাড ফ্লো, তার সাথে সাথে টিবিউলার রিঅ্যাবজর্পশন দ্যাট ইজ অলসো লেসেন, সেটা একটা দেখা যায়। আর অনেক সময় পার্টিকুলার কোনো ডিজিজে, হার্ট ফেলিওরের ক্ষেত্রে ডিজিজে বা কোনো একটা হার্ট ডিজিজে কিছু ড্রাগের সেন্সিটিভিটি লাইক ডিজিটালিস উইল বি ইনক্রিজড। নেক্সট হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার কি হচ্ছে? থাইরয়েড ডিসঅর্ডারে যেটা হয়, হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তাহলে যে সিএনএস ডিপ্রেশন ড্রাগের অ্যাকশন লাইক মরফিন, এগুলো অনেকটা বেড়ে যায়, সিএনএস ডিপ্রেশন ড্রাগ। ঠিক আছে,
আবার যদি দেখা যায় যে হাইপারথাইরয়েডিজম থাকে, তাহলে দেখা যায় যে ডিজিটালিসের প্রো অ্যারিথমোজেনিক অ্যাকশনটা অনেকটা ইনক্রিজ করে যায়। ঠিক আছে, প্রো অ্যারিথমোজেনিক, ইট ডাজ নট ইন্টারফেয়ার উইথ দ্য আয়নোট্রপিক এফেক্ট। আয়নোট্রপিক এফেক্টে কিছু হয় না, কিন্তু প্রো অ্যারিথমোজেনিক অ্যাকশনটা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে মরফিন অ্যান্ড আদার সিএনএস ডিপ্রেশন ড্রাগের অ্যাকশনটা বেড়ে যায় সেটা। ঠিক আছে, এছাড়া অন্যান্য যে সমস্ত প্যাথোলজিক্যাল কন্ডিশন যেগুলো ইন্টারফেয়ার করে ড্রাগ অ্যাকশন, যেমন ধর প্যারাসিটামল দ্যাট ইজ অ্যান অ্যান্টিপাইরেটিক ড্রাগ that reduces the body temperature when the body temperature is already rise মানে অলরেডি যেটা বেড়ে রয়েছে। কিন্তু যদি নর্মাল বডি টেম্পারেচারে কেউ ধর কোনো ব্যথার জন্য অনেকে প্যারাসিটামল খায়, দরকার পড়ে অনেক সময়, তাহলে কিন্তু তার বডি টেম্পারেচার রিডিউস হয়ে যাবে না, তখন কিন্তু হয় না। তাহলে এগুলো প্যাথোলজিক্যাল স্টেট স্পেসিফিক কন্ডিশন। যেমন মরফিন ইজ লাইকলি টু প্রডিউস অ্যানালজেসিক অ্যাকশন এগুলোর জন্য ইউজ করা হয়। কিন্তু হেড ইঞ্জুরি পেশেন্টের যদি আমি মরফিন ইউজ করি, তাহলে সেখানে কিন্তু রেসপিরেটরি ফেলিওর অ্যান্ড কোমার চান্স অনেকটা বেশি। এটা পরে আসবে, তখন তো মরফিন পড়ানো হবে, তখন কেন এটা বেশি হয় সেটা হবে। থায়াজাইড ডায়োরেটিক্স কি জন্য ইউজ করা হয়? টু এক্সক্রিট দ্য এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্রম আওয়ার বডি। তাহলে যদি অনেক সময় অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসাবে থায়াজাইড, অনেক সময় না, থায়াজাইড ফার্স্ট লাইন ড্রাগ ফর দ্য অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অলসো। বাট থায়াজাইডের ডায়োরেটিক অ্যাকশন কখন প্রমিনেন্ট হয়? when it produces brisk diuresis, when it produces ডায়োরেটিক এফেক্ট মোর, যখন সেখানে ইডিমা অলরেডি প্রেজেন্ট থাকবে, সেখানে হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফাকশন ইজ এ স্টেট when the any type of drug that interfere with the alpha adrenergic receptor activity or beta adrenergic receptor activity, বা তাদের অ্যাগনিস্টিক অ্যাকশন যেগুলো করে, তাদের এফেক্টটা অনেকটাই বেড়ে যায়। মায়োকার্ডিয়াল ইনফাকশনে যদি ডিজিটালিস দেওয়া হয় বা এনি টাইপ অফ ডিজিটালিস বা ডিজক্সিন দেওয়া হয়, ডিজক্সিন দিলে কিন্তু তাদের টক্সিসিটির চান্স, প্রো অ্যারিথমোজেনিক চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, এমনি নর্মালি যদি হার্ট ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে ডিজিটালিস দেওয়া হয়, তাহলে যেটা তার টলারেন্সের মধ্যে থাকে, থেরাপিউটিক্যালি আগে ইউজ হতো, এখন সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করা হয়, তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না। বাট এই ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়, মানে যদি এটা মায়োকার্ডিয়াল ইনফাকশনের অলরেডি মায়োকার্ডিয়াল ইনফাকশন পেশেন্ট থাকে। সিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রে যদি D2 ব্লকার অলরেডি ইউজ করা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ফেনোথায়াজিন ইউজ করা হয়, তারা কিন্তু অনেকটা টলারেন্ট, মানে তাদের ক্ষেত্রে অনেকটাই টলারেন্স দেখা যায়। যেমন ধর আরও এরকম এক্সপ্লেনেশন, যে সমস্ত পেশেন্ট অলরেডি অন অ্যালকোহল, ক্রনিক অ্যালকোহলিক যারা পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে যদি সিএনএস ডিপ্রেশন প্রডিউস করতে হয়, যেমন ধর বারবিচুরেট, ফেনিটোইন, বারবিচুরেট, বেনজোডায়াজেপিন ড্রাগ বা এনি টাইপ অফ জেনারেল অ্যানাস্থেটিক্স ড্রাগ যদি ইউজ করে, তারা কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্টে লাগে। ঠিক আছে, এই একটা। আর যেমন ধর সিভিয়ার পেইন পেশেন্ট, তাদের ক্ষেত্রে যদি আমি হঠাৎ করে যদি কোনো হিপনোটিক ড্রাগ ইউজ করি, সেডেটিভ হিপনোটিক ড্রাগ ইউজ করি, দে আর মোর লাইকলি টু প্রডিউস কনফিউশন অ্যান্ড ডেলিরিয়াম। অ্যাট্রোপিন মে প্রডিউস মোর লাইকলি টু প্রডিউস ইউরিনারি রিটেনশন। কাদের ক্ষেত্রে করবে? যাদের ক্ষেত্রে অলরেডি বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি রয়েছে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ এমনিতেই ইউরিনারি রিটেনশন করে, কিন্তু অলরেডি যদি তার বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ইউরিনারি রিটেনশনের চান্সেস কিন্তু অনেকটাই বেশি। এরকম অ্যাট্রোপিনের মধ্যে আর কোন কোন ড্রাগ করতে পারে? যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এরকম করতে পারে, অ্যান্ড ফিউরোসেমাইডও করতে পারে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, মানে এগুলো সব আস্তে আস্তে পড়তে পড়তে অনেকটা ইজ হয়ে যাবে। নেক্সট যেটা একটা হচ্ছে ব্যাপার, যে তোর ফার্মাকোজেনেটিক্স ফার্মাকোজেনমিক্স পড়ানো হয়েছে? ফার্মাকোজেনেটিক্স হ্যাঁ পড়ানো হয়নি? তাহলে হচ্ছে ফার্মাকোজেনেটিক্স অ্যান্ড ফার্মাকোজেনমিক্স। প্রথম হচ্ছে ফার্মাকোজেনমিক্স, এর মানে ইট ইজ দ্য, বলতে পারিস কি বলতে, ইট ইজ দ্য স্টাডি। আর দুটো আলাদা আলাদা জিনিস, সেটা মনে রাখবে ভালো করে। একটা দুটোর মধ্যে পার্থক্য আছে, একটু টার্মিনোলজিতেও হালকা পার্থক্য আছে। সেটা হচ্ছে একটা ফার্মাকো জেনেটিক্স, একটা ফার্মাকোজেনোমিক্স। একটা বলতে পারিস যে ইনফরমেশন অ্যাকোয়ার করা, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্যাট ইনফরমেশন ইনটু থেরাপিউটিক পারপাস বা প্রপার থেরাপিউটিক পারপাস। সেরকম ফার্মাকোজেনেটিক্সটা কি?
It is the study of genetic basis. Genetic basis, it is the study of genetic basis of variability in drug response. মানে কোনো একটা ড্রাগ রেসপন্স ধর এ পপুলেশন, ধর এ একটা পার্সেন্ট, বি একটা পার্সেন্ট, একই ড্রাগ, সিমিলার প্যারামিটার, তারা মোটামুটি সেম এজ, সেম কিডনি ফাংশন, সেম রেনাল ফাংশন, সেম ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সেম রেস, এরকম দেখা গেলো এ একটা পার্সেন্ট, বি একটা পার্সেন্ট, দুটোই ধর মেল অথবা দুটোই ফিমেল, তাদের ক্ষেত্রে একটা ড্রাগ দেওয়া হলো একটা প্রেডিক্টেবল রেসপন্সের জন্য, ঠিক আছে, প্রেডিক্টেবল রেসপন্সের জন্য দেওয়া হলো। কিন্তু একজনের ক্ষেত্রে দেখা গেল খুব এক্সাগারেটেড এফেক্ট করলো, আরেকজনের ক্ষেত্রে একটা মডারেট এফেক্ট করলো। তাহলে এই হোয়াই দ্য এক্সাগারেটেড এফেক্ট, এই এফেক্টের কারণটা কি? তাহলে এটা যে জেনেটিক বেসিসটা দেখা হলো, ঠিক আছে, ইট ইজ দ্য স্টাডি অফ জেনেটিক বেসিস অফ ইন্টার ইন্ডিভিজুয়াল ড্রাগ ভেরিয়েবিলিটি অর ভেরিয়েবিলিটি ইন ড্রাগ রেসপন্স। তাহলে এই যে মানে কোনো একটা রেসপন্স দেখলাম, প্রথমে রেসপন্স একটা দেখলাম, কেন এই পেশেন্টের এক্সাগারেটেড হলো, বা কেন এই পেশেন্টের খুব মিনিমাল রেসপন্স হলো, বাকিদের ক্ষেত্রে যেখানে একটা রেসপন্স হচ্ছে, এটা কেন হলো? এই যে স্টাডিটা, এর এর হোয়াট ইজ দ্য জেনেটিক ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্যাট রেসপন্স, মে বি এক্সাগারেটেড অর মে বি ভেরি লেস রেসপন্স, ভেরি লেস থেরাপিউটিক রেসপন্স, সেইটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। ইট ইজ বলতে পারি ইট ইজ লাইক ইনফরমেশন গ্যাদারিং, ঠিক আছে। অ্যান্ড ফার্মাকোজেনোমিক্সকে ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন, এই যে অলরেডি যে ইনফরমেশনটা পেলি যে এই পার্টিকুলার এই জেনেটিক সিকোয়েন্সে প্রবলেম থাকলে এই ড্রাগের রেসপন্স ভ্যারি করে, মেবি পজিটিভলি মেবি নেগেটিভলি, তাহলে এই ইনফরমেশনটাকে আমি এবার কাজে লাগাবো ফর প্রিসিশন ইন ড্রাগ থেরাপি। তাহলে প্রথমেই আমি জেনেটিক বেসিস আমি দেখে নিচ্ছি, জেনেটিক বেসিস দেখে নিয়ে তার উপরে তার পার্টিকুলার ড্রাগ আমি অ্যাপ্লাই করছি প্রপার ডোজে। তাহলে একটা গেল ফার্মাকোজেনেটিক্স, যেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, এটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স, দ্য ডিসেমিনেশন অফ দ্যাট ইনফরমেশন ফর এ থেরাপিউটিক পারপাস ফর প্রিসিশন ইন ড্রাগ থেরাপি। আর বলতে পারিস যে পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়ালের ড্রাগ ডোজ কি হবে, ড্রাগ চয়েস অফ ড্রাগ কি হবে, সেইটাকে ঠিক করা, সেটা হচ্ছে ফার্মাকোজেনোমিক্স, ঠিক আছে, ফার্মাকোজেনেটিক্স। এটার এইবার বিভিন্ন রকম তোদের এক্সাম্পল প্রচুর আছে, ঠিক আছে। মোস্ট কমন এক্সাম্পল যেগুলো তোদের জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি। G6PD মানে কি? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস, দ্যাট ইজ প্রেজেন্ট কোথায় থাকে? G6PD ডেফিসিয়েন্সি, G6PD এই এনজাইমটা কোথায় থাকে? হ্যাঁ, আরবিসি। আরবিসি এর কাজ কি? হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা কি হচ্ছে, দ্যাট রিডিউসেস দ্য অক্সিডেটিভ স্ট্রেস, হয়তো সেটা বলছে অক্সিডেটিভ স্ট্রেস অফ দ্য আরবিসি, তাই তো, আরবিসির অক্সিডেটিভ স্ট্রেসটা কমায়। তাহলে সেটা কি হবে? আরবিসি ফ্র্যাজাইলিটিটা কমাবে, এই সমস্ত জিনিসপত্র করবে, তো মেমব্রেন ড্যামেজ থেকে আরম্ভ করে ফ্র্যাজাইলিটি এগুলোকে রিডিউস করে, তাই তো, তাহলে আরবিসির লাইফ স্প্যানটা হয় কমে। তাহলে G6PD ডেফিসিয়েন্ট যদি কোনো পেশেন্ট হয়, সেখানে যদি আমি এমন একটা ড্রাগ দিই দ্যাট প্রডিউসেস অক্সিডেটিভ ড্যামেজ বা দ্যাট প্রডিউসেস রেডিক্যালস, দ্যাট মানে ফ্রি রেডিক্যালস যেগুলো তৈরি করে, যেটা অক্সিডেটিভ ড্যামেজ তৈরি করে, তাহলে সেটা কি করবে? হিমোলাইসিসের চান্স থাকবে G6PD ডেফিসিয়েন্টের পেশেন্টের ক্ষেত্রে। তাহলে সেইটা G6PD ডেফিসিয়েন্ট পেশেন্ট যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমার কিছু কিছু ড্রাগ আমি দেবো না, বা দিলেও কম ডোজে দেবো, সেরকম প্রচুর ড্রাগ আছে। যেমন দেখবি এক্সাম্পল দেখবি ক্লোরোকুইন, প্রাইমাকুইন, কুইনাইন, কুইনিডিন, সালফাস্যালাজিন আছে, সালফোনামাইড নেই অত, কোট্রাইমক্সাজল আছে, তারপরে ধর এই ক্লোরামফেনিকাল রয়েছে, নাইট্রোফিউরান্টোইন রয়েছে, ন্যালিডিক্সিক অ্যাসিড রয়েছে, ফ্লুরোকুইনোলোন রয়েছে, দিস আর দ্য ড্রাগস। হ্যাঁ, মেনাডিয়ন রয়েছে, দ্যাট ইজ অ্যান ফিউরাজোলিডন, ঠিক আছে, প্রোবেনাসিড, প্রোকেইনামাইড, এরকম প্রচুর ড্রাগ আছে যারা G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইউজ করলে কম হবে। G6, তাহলে এই যে প্রথমে আমি একটা দেখছি, ধর এই যে এবার ফার্মাকোজেনেটিক্স জেনোমিক্স কিরকম হয়, যে কোনো একটা পেশেন্টকে আমি একটা পার্টিকুলার ড্রাগ দিলাম, দেখলাম এই পেশেন্টের হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে,
হঠাৎ কেন হচ্ছে বোঝা গেল না, দিয়ে আমি তার জেনেটিক বেসিস আমি স্টাডি করলাম, সেখানে দেখা গেল এই পেশেন্টের G6PD এই জিনটার ডেফিসিট রয়েছে বা এখানে G6PD-টা কম আসছে, মানে ব্লাডে অ্যামাউন্ট কম বা পার্টিকুলার জায়গা যেখানে থাকার কথা সেখানে কম আসছে। তাহলে তখন সেটা হলো কি হলো, তাহলে এই ড্রাগটা যদি আমি G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টকে দিই তাহলে দ্যাট ক্যান প্রডিউস হিমোলাইসিস অর হিমোলাইটিক অ্যানিমিয়া। এই যে ইনফরমেশন অ্যাকোয়ারিং হলো, এটা হচ্ছে পার্ট অফ জেনেটিক্স না ফার্মাকোজেনেটিক্স। এইবার এই ফার্মাকোজেনেটিক নলেজটা আমি অ্যাকোয়ার করলাম, দেন এইবার আমি যখনই এই ড্রাগটা দিচ্ছি কোনো একটা, ধর এই প্রাইমাকুইন দেওয়া হবে একটা ম্যালেরিয়া পেশেন্টকে, ঠিক আছে, বা প্রোগ্রুয়ানিল দেওয়া হবে একটা ম্যালেরিয়া পেশেন্টকে, বা একটা সালফাস্যালাজিন একটা ড্রাগ দেওয়া হবে, সেটা সালফাস্যালাজিন অনেকগুলো ইউজ আছে, তার মধ্যে হচ্ছে ইয়েতে ইউজ করা হয় যে ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, ডিফারেন্ট ইনফ্ল্যামেটরি রিউমাটিক ডিসঅর্ডার ইউজ করা হয় সালফাস্যালাজিন ইউজ করে। তার আগে আমি যদি দেখে নিই সেই পেশেন্টটা G6PD ডেফিসিয়েন্ট অর নট, তাহলে আমি বুঝতে পারবো তার হিমোলাইটিক অ্যানিমিয়ার চান্সেস আছে না নেই। তাহলে এই যে ইনফরমেশন অ্যাকোয়ার করলাম কোন একটা ড্রাগ রেসপন্সের ইন্ডিভিজুয়াল ভেরিয়েবিলিটি থেকে, সেটা অ্যাডভার্স রিয়াকশনের ক্ষেত্রেও হতে পারে, যে অ্যাটিপিক্যাল অ্যাডভার্স রিয়াকশন দেখা যাচ্ছে, যে ড্রাগ রেসপন্সে ভেরিয়েবিলিটি দেখা যাচ্ছে, সেটা কেন হচ্ছে তার জেনেটিক বেসিস স্টাডি, দ্যাট ইজ দ্য ফার্মাকোজেনেটিক্স। অ্যান্ড এইটাকে আমি কাজে লাগাচ্ছি, মানে এক্সট্রাপোলেট করছি অল ওভার পপুলেশন, এক্সট্রাপোলেট না, এইটাকে আমি কাজে লাগাচ্ছি যে কোনো একটা ড্রাগ দেওয়ার আগে আমি দেখে নিচ্ছি পার্টিকুলার এই এনজাইম বা পার্টিকুলার এই জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, দেয়ার ইজ এনি প্রবলেম, তখন সেইটা হচ্ছে ফার্মাকোজেনোমিক্স। কারণ একটা ইনফরমেশন অ্যাকোয়ারিং আর একটা হচ্ছে ইনফরমেশন ডিসেমিনেশন ফর প্রিসিশন ইন ড্রাগ থেরাপি। কাউকে একটা ড্রাগটা দেওয়ার আগে আমি দেখে নিচ্ছি তার G6PD স্ট্যাটাসটা কি, ঠিক আছে, তাকে তাহলে কম ডোজে দেওয়া যেতে পারে, বা আমি ড্রাগ চেঞ্জ করে অন্যদিকে চলে যেতে পারি অন্য রুটে, তাহলে এটা আমাকে দেখতে হবে। তাহলে এরকম আরো অনেকগুলো এক্সাম্পল, যেমন ধর এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, তোরা অলরেডি পড়েছিস ফেজ 2 রিয়াকশন যে অ্যাসিটাইলেশন কনজুগেশন রিয়াকশন, তাই তো। তাহলে এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ সেখানে একটা এনজাইম রয়েছে, তাহলে সেখানে স্লো অ্যাসিটাইলেটার ফাস্ট অ্যাসিটাইলেটার এরকম কিছু রয়েছে। এরকম হচ্ছে ফাস্ট অ্যাসিটাইলেটার যারা ড্রাগ, মানে এবার স্লো অ্যাসিটাইলেটার হলে তারা অ্যাসিটাইলেশনটা করবে অনেক স্লো পাথওয়ে, তাহলে তাদের ক্ষেত্রে ড্রাগ রেসপন্সটা কি হবে, এক্সাগারেটেড হবে, বিকজ ড্রাগ মেটাবলিজম যেটা হচ্ছে সেটাই কম হচ্ছে, তাহলে ড্রাগ রেসপন্স কি হবে, এক্সাগারেটেড হবে। আর ফার্স্ট অ্যাসিটাইলেটর কি হবে, দে আর মেটাবলাইজিং এ পার্টিকুলার ড্রাগ দ্যাট ইজ মেটাবলাইজড বাই দ্য অ্যাসিটাইলেশন পাথওয়ে, সেটা কি হবে, ফাস্ট হচ্ছে, তার মানে এক্সাগারেটেড ড্রাগ মেটাবলিজম, তার মানে রিডিউসড থেরাপিউটিক রেসপন্স, তাই তো। এক্সাগারেটেড ড্রাগ মেটাবলিজম হলে তাহলে স্লো অ্যাসিটাইলেটার ফাস্ট। এবার অ্যাসিটাইলেশনে কোন কোন ড্রাগ মেটাবলাইজড হয় অ্যাসিটাইলেটার, কমনলি শিপ বলে মনে রাখিস, সালফোনামাইড, হাইড্রালাজিন, আইসোনিয়াজিড, প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, ড্যাপসোন, দিস আর দ্য ড্রাগ দ্যাট আর মেটাবলাইজড বাই দ্য অ্যাসিটাইলেশন পাথওয়ে। এরকম আরো কিছু ড্রাগ রয়েছে, যেমন ধর থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ, দ্যাট ইজ অ্যান এনজাইম। এবার এটা যদি কোনো শর্টেজ থাকে তাহলে 6-marcaptopurine অ্যাজাথায়োপিউরিন দ্যাট ইজ মেটাবলাইজড বাই দ্য থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ, তাদের ক্ষেত্রে বোন ম্যারো সাপ্রেশনটা বেশি, এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। 5-fluorouracil দ্যাট ইজ অলসো অ্যান অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ইট ইজ মেটাবলাইজড বাই দ্য ডাইহাইড্রোপাইরিমিডিন ডিহাইড্রোজিনেস, এটার যদি এনজাইম ডেফিসিট থাকে তাহলে এক্সাগারেটেড রেসপন্স হবে, নিউট্রোপেনিয়া, ডায়রিয়া চান্সেসটা অনেকটা বেশি থাকে। ইরিনোটেকান দ্যাট ইজ অ্যান drug, also an anti-cancer drug, that is metabolized by the uridine ওই যে গ্লুকিউরোনোসিল ট্রান্সফারেজ, মানে গ্লুকিউরোনাইড কনজুগেশন, তো পার্টিকুলার একটা UGT1A1 বলে একটা এনজাইম লাগে, এটা যদি না থাকে তাহলে ইরিনোটেকানের এক্সাগারেটেড রেসপন্স হবে, সিস্টেমিক টক্সিসিটি বেশি হবে। সেরকম হ্যালোথেন পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু ম্যালিগন্যান্ট হাইপারথাইরেমিয়া তৈরি করে। ম্যালিগন্যান্ট এবার বলছিলাম শুধুমাত্র যে ড্রাগ মেটাবলাইজিং এনজাইমে প্রবলেম হলে হয় না, অনেক সময় পার্টিকুলার কোনো রিসেপ্টর বা কোনো চ্যানেলেও প্রবলেম হতে পারে, দ্যাট ইজ অলসো জেনেটিক ভ্যারিয়েবিলিটির জন্য যদি সেটা রেসপন্সিবল হয়। যেমন হ্যালোথেন অনেককে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট হাইপারথাইরমিয়া হয় না, কিন্তু কারোর ক্ষেত্রে কিন্তু ম্যালিগন্যান্ট হাইপারথাইরমিয়া হয়। ম্যালিগন্যান্ট হাইপারথাইরমিয়া কাদের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে রায়ানোডিন রিসেপ্টরে প্রবলেম থাকে, সার্কোপ্লাজমিক ক্যালসিয়াম রিলিজিং
যে রিসেপ্টর থাকে, ক্যালসিয়াম রেজোনেটিভ বা চ্যানেল থাকে, ক্যালসিয়াম রেসপন্সিং যে ক্যালসিয়াম সিক্রেটিং যে চ্যানেলগুলো থাকে, যেটা সার্কোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের মধ্যে আমাদের ক্যালসিয়ামগুলোকে রিলিজ করবে আপন অ্যাক্টিভেশন। তাহলে সেইখানে যদি কোনো প্রবলেম থাকে, হ্যালোজেন সেটাকে ইনডিউস করে সেটাকে কী করবে, সিভিয়ারলি করবে, ম্যালিগন্যান্ট হাইপারথাইরমিয়া তৈরি করে। ফেনিটোইনের হাইড্রক্সিলেশনে যদি প্রবলেম থাকে, দ্যাট ক্যান প্রডিউসেস ফেনিটোইনের টক্সিসিটি তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন পেথিডিন পড়েছে, পেথিডিন যদি এক্সক্রিটেড না, এটা যদিও ইয়ে নয়, ফার্মাকোজেনেটিক্সের পার্ট নয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফার্মাকোজেনেটিক্স অ্যান্ড জেনোমিক্স। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে তোদের টলারেন্সটা একটু বলে দিই। টলারেন্স যেটা রয়েছে, হোয়াট ইজ টলারেন্স? টলারেন্স যেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ড্রাগ, হ্যাঁ, ফর এ গিভেন when the amount of the drug is required in higher for a particular therapeutic response বলতে পারিস, or particular response। যে কোনো একটা ড্রাগ একটা রেসপন্স তৈরি করছিল, ধর প্রথমে 5 মিলিগ্রাম দিয়ে একটা রেসপন্স তৈরি হয়েছিল, সেটা কন্টিনিউয়াস ইউজের পরে দেখা গেল সেটার 5 মিলিগ্রামে সেই রেসপন্সটা হচ্ছে না, তার জন্য 10 মিলিগ্রাম লাগছে। তাহলে এই যে প্রসিডিওর, যেটা 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম এসকালেশন ফর দ্য সেম রেসপন্স, for a particular response, for a given response, this is the phenomenon that is called the tolerance। ঠিক আছে, এটা ডিফারেন্ট, তোর বলতে পারিস অনেক জায়গায় এটাকে বলা হয় রিফ্র্যাক্টরিনেস হতে পারে। কি কি কারণে টলারেন্স হতে পারে বল? অতিরিক্ত ড্রাগ ইউজ, তার মানে একটা হচ্ছে ক্রনিক ইউজ, টানা ইউজ হচ্ছে, একটা হলো ক্রনিক অর কন্টিনিউয়াস ইউজ, আর একটা হলো এক্সটেন্সিভ ড্রাগ ইউজ। ঠিক আছে, এক্সটেন্সিভ ড্রাগ ইউজ, কন্টিনিউয়াস ড্রাগ ইউজ হয়ে যাচ্ছে। কারণ এটা কোন ফ্যাক্টরটাকে এটাকে মোটিভেট করছে যে আমাদের এই টলারেন্স হবে কি হবে না? কন্টিনিউয়াস প্রেজেন্স অফ দ্য ড্রাগ দ্যাট অ্যাক্সিলারেটস দ্য টলারেন্স, এই ফেনোমেননটাকে অ্যাক্সিলারেট করছে, যে আমি কতটা ইন্টেন্সিভলি, যেমন সালফোনিলুরিয়া কন্টিনিউয়াস ইউজ করলে একটা সময় কিন্তু সালফোনিলুরিয়ার অ্যান্টি ডায়াবেটিক অ্যাকশন। সালফোনিলুরিয়া কি করে, এটা প্যানক্রিয়াস থেকে আমাদের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করে, একটা সময় ইনসুলিন রিলিজ আর সেরকম হয় না। ঠিক আছে, তাহলে এটা টলারেন্স হতে পারে। বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ ইউজ ফর দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা, কন্টিনিউয়াস ইউজের পরে দেখা যাবে আগের মতো আর ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটিটা কমাচ্ছে না, আগের মতো আর ব্রঙ্কোডাইলেশন করছে না, দ্যাট ইজ টলারেন্স। সেম ডোজে করছে না, হয়তো ইনক্রিজ ডোজে করছে। কাদের ক্ষেত্রে এগুলো খুব মোর এভিডেন্ট, এটা নয় বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াস, সিএনএস ডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে এই চেঞ্জেসটা খুব ভালো বাইরে থেকে বোঝা যায়। সিএনএস ডিপ্রেশন ড্রাগ কাদের কথা, যেমন এটা বারবিচুয়েট না, ঘুমের ওষুধ সোজা হিসাব, যেমন বেনজোডায়াজেপিন গ্রুপ অফ ড্রাগ। বেনজোডায়াজেপিন আগে স্যার এতদিন ধরে বা ম্যাডাম এতদিন ধরে এই পেশেন্টটা ওষুধ তাকেই ঘুম আসছিল, এখন আর আসে না, আগে আসতো, আগে হয়তো 0.5 কমন, এগুলো কমপ্লিকেশন মানে প্রবলেম নাই, দিস আর দ্য কমপ্লেইন অফ পেশেন্টস, যে আগে 0.5 মিলিগ্রাম খেয়ে আমার ঘুম চলে আসছিল কোনো একটা ওষুধ, এখন 0.5-এ কিচ্ছু হয় না। তাহলে কন্টিনিউয়াস ইউজ, এই যে, আর এটা দিস ইজ দ্য টলারেন্স। আর এটা সিএনএস ডিপ্রেশন অ্যাকশনের ক্ষেত্রে দ্যাট ইজ মোর প্রমিনেন্ট অর মোর এভিডেন্ট, যেটা ইজিলি বোঝা যায়। এবার এটা দুটো ক্ষেত্রে দুরকম হতে পারে, একটা হতে পারে ন্যাচারাল হতে পারে, একটা হতে অ্যাকোয়ার্ড হতে পারে। ন্যাচারাল কিরকম, কারোর ক্ষেত্রে বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার ড্রাগ ইউজ করলি কিন্তু সেরকম অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন পেলি না, কারো ক্ষেত্রে এটা দেখা যায়। কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণে সিএনএস ডিপ্রেশন ড্রাগ ঠিক আছে, কিন্তু যেখানে আমাদের এখানে অ্যাডিকটিভ হিসেবে ইউজ করা হয়, যে অ্যালকোহল, সে গ্যালন খেয়ে নিচ্ছে কিন্তু তার নেশা ফেশা কিছুই হচ্ছে না বা টক্সিসিটি কিছুই হচ্ছে না, অনেকেই এরকম হয়। আবার অনেকে হয়তো অল্প একটু খেয়ে 2 চিপি খেয়ে নিলে হয়তো উল্টে পড়ে গেল, সেরকমও আছে। তাহলে এই যে একটা ড্রাগ রেসপন্স, এটা কারোর রেসপন্স থাকে ন্যাচারাল, তো অলরেডি দে আর টলারেন্ট টু দ্যাট। সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা পরের ব্যাপার, জেনেটিক রেসপন্সও হতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। ঠিক আছে,
কোনো পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে, স্পিসিস মানে হিউম্যান বাদ দিয়ে, যেমন প্রি ক্লিনিক্যাল স্টাডিজে তো অনেক রকম অ্যানিমালস ইউজ করা হয়, র্যাটস ইউজ করা হয়, মাইস ইউজ করা হয়, র্যাবিট ইউজ করা হয়। র্যাবিটের ক্ষেত্রে যদি অ্যাট্রোপিন দেওয়া হয়, অ্যাট্রোপিন আমাদের চোখে দিলে কি হবে? অ্যাট্রোপিন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, আমাদের চোখে দিলে কি হবে? মিড্রিয়াসিস মানে পিপুলারি ডাইলেশন হবে। তাহলে র্যাবিটের ক্ষেত্রে কিছু হবে না, তারাও ম্যামাল, আমাদের প্রি ক্লিনিক্যাল স্টাডিজে লাগে। র্যাটস অ্যান্ড মাইসের ক্ষেত্রে যদি ডিজিটালিস দেওয়া হয় সেরকম কিছু অ্যাকশন করে না, ঠিক আছে। এমনকি আমাদের হিউম্যান স্পিসিসের মধ্যেও এই যে তো রেসিয়াল ভেরিয়েশন দেখা যায়। যদি আফ্রিকান বা ব্ল্যাক পপুলেশনের ক্ষেত্রেও যদি মিড্রিয়াটিক্স দেওয়া হয় খুব একটা কাজ করে না, খুব একটা মানে দে আর রেজিস্ট্যান্ট টু নর্মাল ডোজিং, ঠিক আছে, যে অন্যান্য পপুলেশনের ক্ষেত্রে যা দেওয়া হয় সেরকম কিন্তু দেখা যায় না মিড্রিয়াস। মঙ্গলসদের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তাহলে এইরকম কিন্তু রেসিয়াল ভেরিয়েশন দেখা যায়, ঠিক আছে। তাহলে দে আর ন্যাচারালি দে আর টলারেন্ট টু পার্টিকুলার ড্রাগ। আর ক্ষেত্রে কারো ক্ষেত্রে অ্যাকোয়ার্ড হয়, যেমন কন্টিনিউয়াস ইউজিং অফ বেনজোডায়াজেপিন, তাহলে পরের দিকে কিন্তু আর বেনজোডায়াজেপিনে সেরকম কিন্তু সিডেটিভ অ্যাকশনটা সেরকম দেখা যাচ্ছে না, বা সিডেটিভ অ্যাকশন কম দেখা যাচ্ছে। আবার একই ড্রাগের যদি মাল্টিপল রেসপন্স থাকে তাহলে সব কটার ক্ষেত্রে কিন্তু সেম অ্যামাউন্ট অফ টলারেন্স ডেভেলপ হবে এমন নয়, সেটা কিন্তু মাথায় রাখতে হয়। যেমন ধর মরফিন, যেটা পড়বি, মরফিনের ক্ষেত্রে সমস্ত এফেক্টে রেজিস্ট্যান্স মানে টলারেন্স চলে, রেজিস্ট্যান্স না টলারেন্স চলে আসে, বাট মিওসিস অ্যান্ড কনস্টিপেশন এই দুটো কিন্তু হবেই। মিওসিস অ্যান্ড কনস্টিপেশন এটা কিন্তু বাইপাস করা যায় না। কন্টিনিউয়াস ইউজেস অফ মরফিন অ্যানালজেসিক পারপাস, অ্যানালজেসি একটা সময় ওভার হয়ে যায়, তারপরে টলারেন্স চলে আসে, ঠিক আছে। 5 মিলিগ্রাম যদি ঠিক থাকে তাহলে পরের দিকে হয়তো 5 মিলিগ্রামের জায়গায় 10 মিলিগ্রাম লাগতে পারে, কিন্তু কনস্টিপেশনটা আর ওই মিওসিসটা পরের দিকে কমে গেল তা হয় না, সেটা একই থাকে, ঠিক আছে। টলারেন্স কনস্টিপেশন, যেমন ধর ক্লোরপ্রোমাজিন, দ্যাট ইজ অ্যান অ্যান্টি সাইকোটিক ড্রাগ, সিডেটিভ অ্যাকশনে টলারেন্স চলে আসে, টলারেন্স ডেভেলপ এগেইনস্ট দ্য সিডেটিভ অ্যাকশন, বাট দ্য অ্যান্টিসাইকোটিক অ্যাকশন যেটা আছে সেটাতে টলারেন্স আসে না, সেটা ঠিকঠাকই থাকে। ফেনোবারবিটন, দ্যাট ইজ এ সিএনএস ডিপ্রেশন ড্রাগ, সিএনএস ডিপ্রেশন ড্রাগ কি হচ্ছে, সিএনএস ডিপ্রেশন ড্রাগ দ্যাট ইজ ইউজড ফর, ওর ভ্যারিয়াস ইউজ রয়েছে সেটা ছাড়া, তার যে অন্যান্য অ্যাকশনে তোর টলারেন্স চলে আসলো, অ্যান্টি কনভালসেন্ট অ্যাকশনে কিন্তু টলারেন্স আসে না। সিডেটিভ অ্যাকশনে টলারেন্স চলে আসে ফেনোবারবিটনের, কিন্তু অ্যান্টি কনভালসেন্ট অ্যাকশনটা কিন্তু প্রপারলি মেনটেন থাকে। এবার হোয়াট আর দ্য রিজন, আর এটা হচ্ছে ক্রস টলারেন্স। ক্রস টলারেন্স মানে কি? ডেভেলপমেন্ট অফ দ্য টলারেন্স ইন এ টু ফার্মাকোলজিক্যালি রিলেটেড ড্রাগ। যদি একটা ড্রাগের ক্ষেত্রে টলারেন্স ডেভেলপ করলে, তাহলে ফার্মাকোলজিক্যালি রিলেটেড অ্যানাদার ড্রাগের ক্ষেত্রে এটা টলারেন্স ডেভেলপ করতে পারে। যদি সেম গ্রুপের ড্রাগ হয় তাহলে মানে মোর ক্লোজ দেয়ার মোর দ্য টলারেন্স ইজ, ঠিক আছে। যদি একটা ড্রাগ ধরে নেয় অ্যাটেনোলল, তাকে অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন সেরকম অ্যান্টি অ্যাটেনোললে আসছে না, তাহলে যে ওর ল্যাবেটাললেও অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন আসবে সেরকম নয়, ক্রস টলারেন্স ডেভেলপ করতে পারে। অ্যামলোডিপিনে ব্লাড প্রেশার কারোর হয়তো কমছে না, তাহলে যে অ্যামলোডিপিন ছাড়া আমি অন্য একটা ড্রাগ দিয়ে দিলাম, নিকারডিপিন দিয়ে দিলাম, তাহলে যে ব্লাড প্রেশার কমবে এমন নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোর ক্লোজার। যেমন ধর মরফিনের ক্ষেত্রে কারোর হয়তো অ্যানালজেসিয়া আর সেরকম হচ্ছে না, অ্যানালজেসিক এফেক্ট অফ মরফিন গন। পেথিডিন দিলেই যে অ্যাকশনটা কমে যাবে তা নয়, পেথিডিন দিলেই যে খুব ভালো অ্যাকশন হবে তা নয়, কারণ মরফিন আর পেথিডিন দে বোথ আর ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগ। তাহলে মরফিনে যদি অ্যানালজেসিক অ্যাকশন চলে যায়, অ্যানালজেসিক অ্যাকশন কমে যায়, পেথিডিনেও কমবে, ঠিক আছে। এবার হচ্ছে হোয়াট আর দ্য রিজনস ফর ডেভেলপিং টলারেন্স। টলারেন্সের কারণ কি হতে পারে? একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক একটা রিজন হতে পারে, আর একটা ফার্মাকোডাইনামিক রিজন। ফার্মাকোকাইনেটিক রিজনের মধ্যে কি হবে, যে পার্টিকুলার প্রেজেন্স অফ এ পার্টিকুলার ড্রাগ অ্যাট দ্য সাইট অফ অ্যাকশন দ্যাট মে বি লেসেন্ড। প্রেজেন্স অফ এ পার্টিকুলার ড্রাগ অ্যাট দ্য সাইট অফ অ্যাকশন, কোনো একটা পার্টিকুলার ড্রাগ যদি ওই যেখানে কাজ করার দরকার সেখানে যদি কমে প্রেজেন্ট থাকে, লেসার অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, তাহলে দ্য অ্যাকশন উইল বি লেস। তাহলে কোনো একটা ড্রাগে যদি মেটাবলিজম বেড়ে যায়,
সেটা এনজাইম ইন্ডাকশনই হোক, যে কোনো কারণে হোক, এনজাইম মেটাবলিজম বেড়ে যায়, ড্রাগের মেটাবলিজম এক্সপ্রেশন বেড়ে যায়, তাহলে সেখানে কম হবে। তাহলে দ্যাট ইজ অ্যান ফ্যাক্টর। আরেকটা যেটা ফ্যাক্টর, এটাকে বলা হয় টলারেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিসেপ্টার ইন্টারনালাইজেশন, রিসেপ্টারগুলো ভেতরে ঢুকে যায়, এরকম হয়। এগুলো আস্তে আস্তে অন্তত টার্মিনোলজিগুলো জেনে রাখ, এগুলো অন্য প্রসিডিওর আছে। রিসেপ্টার ডাউন রেগুলেশন and receptor reduced receptor expression in the cell surface or cell membrane. রিসেপ্টার ইন্টারনালাইজেশন, রিসেপ্টার বাইরে এক্সপ্রেস ছিল, কন্টিনিউয়াস এক্সপ্রেস হচ্ছে, রিসেপ্টারগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, এরকম ইনভ্যাজাইনেট হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, ইনভ্যাজাইনেশন হয়। এক নম্বর রিসেপ্টার ডাউন রেগুলেশন, রিসেপ্টার ইজ এক্সপ্রেসড ইন লোয়ার অ্যামাউন্ট, মানে রিসেপ্টার ডাউন রেগুলেশন। অ্যান্ড রিসেপ্টার ডিগ্রেডেশন অ্যাক্সিলারেশন, এটা তো বলতে পারিস। এই দিস মানে এটাই হচ্ছে ফ্যাক্টর যেটা হচ্ছে টলারেন্সের ক্ষেত্রে ডেভেলপ করে, ঠিক আছে। রিসেপ্টার ইন্টারনালাইজেশন, রিসেপ্টার ডাউন রেগুলেশন, ট্যাকিফাইল্যাক্সিস। ট্যাকিফাইল্যাক্সিস মানে ট্যাকি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাকি? ট্যাকি মিনস র্যাপিড অ্যান্ড ফাইল্যাক্সিস মিনস প্রোটেকশন, র্যাপিড ডেভেলপমেন্ট অফ প্রোটেকশন। ট্যাকিফাইল্যাক্সিস কি কারণে হতে পারে? ট্যাকিফাইল্যাক্সিস যে when a particular amount of the drug is used in repeat succession, কন্টিনিউয়াসলি, খুব শর্ট ডিউরেশন, শর্ট ইন্টারভ্যালে পরপর ইউজ করা হচ্ছে, তখন সেখানে রিডিউসড দ্য থেরাপিউটিক রেসপন্স। থেরাপিউটিক রেসপন্স যেটা পার্টিকুলার আগে ছিল, সেই থেরাপিউটিক রেসপন্স গ্র্যাজুয়ালি কমছে। ড্রাগ একই ইউজ করা হচ্ছে রিপিট সাকসেশনে, বাট দ্য থেরাপিউটিক রেসপন্স উইল বি লেস। এটাকেই বলা হয় হচ্ছে ট্যাকিফাইল্যাক্সিস। কোন কোন ড্রাগের ক্ষেত্রে দেখা যায়? যেগুলো ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগের ক্ষেত্রে মোরলি দেখা যায়, যেমন নিকোটিন, টাইরামিন, এফেড্রিন, ঠিক আছে। এফেড্রিন কিভাবে কাজ করে? এফেড্রিন ইজ অ্যাক্ট ভায়া দ্য রিলিজিং ক্যাটিকোলামাইন ফ্রম দ্য নার্ভ এন্ডিং, ঠিক আছে। ক্যাটিকোলামাইন যদি নার্ভ এন্ডিং থেকে রিলিজ করে, তাহলে যদি কন্টিনিউয়াস এফেড্রিনের ইউজ হয়, তাহলে যে ক্যাটিকোলামাইনটা নার্ভ এন্ডিং থেকে রিলিজ হচ্ছে, দ্যাট ইজ নট রিপ্লিটেড, the rate of release and rate of repletion that মিসম্যাচ করছে। সেজন্য যদি পরপর রিপিট সাকসেশন ড্রাগ দেওয়া হয়, তাহলে এফেড্রিনের রিঅ্যাকশন উইল বি লেস, এন্ড দিস ইজ দ্য ট্যাকিফাইল্যাক্সিস। কার কার ক্ষেত্রে দেখা যায়? সেটা হচ্ছে একটা বললাম নিকোটিন, একটা এফেড্রিন, একটা টাইরামিন, এসবের ক্ষেত্রে দেখা যায়।